প্রিয় দর্শক শ্রোতা, অস্ট্রেলিয়া থেকে প্রকাশিত একমাত্র বাংলা পত্রিকা সুপ্রভাত সিডনি সাপ্তাহিক আয়োজন ফেস টু ফেস লাইভে স্বাগত জানাচ্ছি। আমি নোমান মাসুম। আমরা চেষ্টা করে থাকি বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে সমসাময়িক ঘটনাবলী নিয়ে আমাদের অনুষ্ঠান সাজানোর জন্য। ঠিক এবারও তার ব্যতিক্রম না গিয়ে আমরা চেষ্টা করেছি বাংলাদেশের চলমান রাজনৈতিক এবং বিশ্বের বিভিন্ন প্রান্তে যে বাংলাদেশিরা ছড়িয়ে রয়েছেন তাদের বিভিন্ন সমস্যা তথা বিভিন্ন বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব এবং বাংলাদেশের চলমান ঘটনাবলী আমাদের আলোচনায় প্রাধান্য পাবে। আমরা কথা বলার জন্য দুজন সম্মানিত অতিথিকে আজকে অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছি। প্রথমে পরিচয় করিয়ে দিচ্ছি, ঢাকা থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সম্মানিত সভাপতি এবং সাংবাদিক নেতা জনাব কাদের গনি চৌধুরী। আসসালামু আলাইকুম। কাদের গনি চৌধুরী, ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ। আমাদের এই সুপ্রভাত সিডনির সাপ্তাহিক আয়োজনে সময় দেওয়ার জন্য আপনার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আজকের অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাচ্ছি। যে দর্শক শ্রোতা, আমাদের সঙ্গে আরো একজন অতিথি রয়েছেন, আমরা পরিচয় করে দিচ্ছি ডক্টর হাসানাত এম হোসাইন এমবিই। ডক্টর হাসানাত, আপনি কেমন আছেন? জি, ধন্যবাদ আপনাকে, আমি ভালো আছি, ধন্যবাদ। জি, দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে বলে রাখতে চাই, ডক্টর হাসানাত কনভেনার বাংলাদেশ ভয়েস ফর গ্লোবাল বাংলাদেশি, যা সংক্ষেপে বলা হয় বিএফজিবি। এটা লন্ডন বেস ইন্টারন্যাশনাল একটি সংগঠন এবং ডক্টর হাসানাত সাবেক একজন ঢাকা ইউনিভার্সিটির ফিজিক্সের একজন প্রফেসর এবং উনি কাজ করে থাকেন অ্যাডভাইজার হিসেবে লোকাল গভর্নমেন্ট এন্ড ন্যাশনাল ইনস্টিটিউট অফ ইউকে। আপনাকে স্বাগত জানাচ্ছি ডক্টর হাসানাত আমাদের অনুষ্ঠানে সময় দেওয়ার জন্য, এবং আমি সরাসরি প্রশ্নে চলে যাই। দর্শক শ্রোতা, আপনারা জানেন যে বাংলাদেশের হঠাৎ করে রাজনৈতিক অঙ্গনে বিভিন্ন টানাপোড়েন, হঠাৎ করে রাজনীতি কেমন যেন চাঙ্গা হয়ে উঠেছে। বিভিন্ন প্রেক্ষাপট, বিভিন্ন বিরোধী দলীয় কিছুটা মুভমেন্টের মধ্যে লক্ষ্য করা গেছে। সেই ক্ষেত্রে আবার সরকারি দলও বিভিন্ন ধরনের কর্মকাণ্ড, আবার মাঝে মধ্যে কিছু গণমাধ্যম থেকে আগামী বছর ইলেকশন, জাতীয় নির্বাচন, সে তারও একটা কানাঘোষা শব্দ শোনা যায়। তো আমি জনাব কাদের গনি চৌধুরীকে একটু প্রশ্ন করব যে আপনি জানেন যে হঠাৎ করে গত 2-1 সপ্তাহ যাবত লক্ষ্য করা গেল যে সরকারি যখন সরকার বিভিন্ন ধরনের কন্ট্রোল তথা যখন বিরোধী দল বিভিন্ন ধরনের নাড়াচাড়া দেওয়ার চেষ্টা করে, সরকার বিভিন্ন মামলা মোকদ্দমা দিয়ে অনেকটা স্থিমিত রাখার চেষ্টা করেন। তারই ধারাবাহিকতা আমরা লক্ষ্য করেছি যে হঠাৎ করে মামলা চার্জশিট প্রদান করার সাথে সাথে মামলা মুভমেন্ট যেটা হয়ে থাকে, এবং সাথে সাথে লক্ষ্য করলাম যে বিভিন্ন আলেম উলামাদেরকে গণহারে গ্রেপ্তার করা হচ্ছে। কি কারণ থাকতে পারে দুটো বিষয়ে জানতে চাই, শ্রদ্ধাভাজন কাদের গনি চৌধুরী। ধন্যবাদ নোমান মাসুম, আপনাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়ে অবতারণা করার জন্য। আমি আমাদের সহ আলোচক ডক্টর হাসান মোহাম্মদ হুসাইন এবং আমাদের দর্শকদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনি যে বিষয়টি বলছেন সেটার একটা কারণ হতে পারে, সেটা হলো যে আগামী নির্বাচনকে সামনে রেখে আমরা একটা জিনিস কিন্তু লক্ষ্য করছি, হঠাৎ করে যে রাজনৈতিক মামলাগুলোর বিচার কার্যক্রম দ্রুত গতিতে এটাকে সামনে নিয়ে আসা হয়েছে। এতে এটা মনে করা হচ্ছে যে এটার পিছনে একটা অসৎ উদ্দেশ্য থাকতে পারে, যেটা রাজনৈতিক বিশ্লেষকরা, ভিন্ন মতে রাজনীতি আমরা সাংবাদিকরা সেটাই মনে করছি। এটা এই কারণেই হতে পারে, বিরোধী দলের নেতাদের, বিশেষ করে বিএনপি নেতাদের সাজা দিয়ে ভোটে অযোগ্য করে সরকার আবার একতরফা ভাবে নির্বাচন করে ক্ষমতা দখল করার একটা অপপ্রয়াস থেকে এমনটি হতে পারে। এছাড়া একটা জিনিস, যখন দেখবেন বিএনপি যখন নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আন্দোলনের কথা ভাবছে, ঠিক তখনই মামলার বিচার কার্যেই আপনার গতি আনা হয়েছে। কার্যত আমরা মনে করি যে আন্দোলনকে বাধাগ্রস্ত করে বিএনপি নেতাদের ভয়ভীতি দেখাতে এমনটি করা হচ্ছে। আপনি জানেন যে বিএনপি নেতা কর্মীদের বিরুদ্ধে প্রায় 35 লক্ষ মামলা আছে। এমন কিছু মামলা করা হয়েছে যেসব মামলার বাদী নিজেই জানে না যে তিনি মামলার বাদী, আসামি কি তাদেরকে চিনিও না, ঘটনার সময় তার কিছু জানাই নেই। 2000 এমনই একটা ঘটনা আপনাকে বলি, 2020 সালের অক্টোবরে খিলক্ষেত থানার একটা মামলা হয়েছে বিএনপি 114 নেতা কর্মীর নামে। সেখানে গয়েশ্বরচন্দ্র রায় এবং ইঞ্জিনিয়ার ইশরাক সহ অনেকেই সে মামলার আসামি। সেখানে জ্বালাও পোড়াও নানা ধরনের অভিযোগ দেওয়া হয়েছে, যেখানে সাজা দিলে ইলেকশন করার মতো এই নেতাদের কোনো সুযোগ থাকবে না। ওই মামলার বাদী করে হয়েছে দুলাল হাওলাদার নামে একজনকে। মিডিয়া সাংবাদিকরা তার সাথে যখন কথা বলতে গেল,
তখন দুলাল হাওলাদার জানেন এই মামলা তিনি করেননি, এই সম্বন্ধে কিছুই জানেন না, খিলক্ষেত থানা পুলিশ সেটা করেছে এবং তাকে মামলা যে তার নামে তাকে যে বাদী করা হয়েছে সেটাও তাকে অবহিত করা হয়নি। এমন একটা অবস্থা আর কি দেশে। আপনি আরেকটা জিনিস যদি আপনি দেখেন, আজকে খালেদা জিয়াকে কিন্তু মামলা দিয়ে সাজা দিয়ে গত নির্বাচন করতে, তারেক রহমানকে সাজা দিয়ে গত নির্বাচন করতে দেওয়া হয়নি। এবার বেশ কিছু বিএনপি নেতা কর্মীকে সাজা দিয়ে গত নির্বাচন থেকে বাইরে রেখেছে, প্রধান দুই নেতাকে। আপনার প্রধান বিরোধী দলের শীর্ষ নেতা এবং তৃতীয় শীর্ষ নেতাকে কিন্তু সাজা দিয়ে নির্বাচন করতেই দেওয়া হলো না। অথচ একই ধরনের মামলায় আপনার নাজমুল হুদা অনেককে কিন্তু করতে দেওয়া হয়েছে। এই এখন যেটা দেখলেন আপনি, বিভিন্ন ধরনের মামলায় বিএনপির শীর্ষ নেতারা সবাই কিন্তু আসামি, এবং এইসব মামলায় যদি প্রহসনের সাজা দেওয়া হয়, অর্থাৎ আপনার যেটা বলা হয় সরকারি নির্দেশনায় যেসব রায় হচ্ছে সেরকম রায় যদি হয়, ফরমাইশি রায় হয়, তাহলে এদের প্রত্যেকেরই সাজা হওয়ার মতোই মামলা। ডক্টর মোশাররফের বিরুদ্ধে মামলা আছে, আপনার শ্রীনাথ মির্জা আব্বাসের বিরুদ্ধে মামলা আছে, ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে মামলা আছে, গয়েশ্বরচন্দ্র রায়ের বিরুদ্ধে মামলা আছে, মিস্টার রফিকুল ইসলাম মিয়ার বিরুদ্ধে মামলা আছে, নজরুল ইসলাম খানের বিরুদ্ধে মামলা আছে, আমির খাসিম মাহমুদ চৌধুরীর বিরুদ্ধে মামলা আছে, ইকবাল হাসান মাহমুদ টুকুরের বিরুদ্ধে অসংখ্য মামলা, সেলিম রহমানের বিরুদ্ধে মামলা আছে, আব্দুল্লাহ নোমানের বিরুদ্ধে মামলা আছে, এম মোর্শেদ খানের বিরুদ্ধে মামলা আছে, মেজর হাফিজের কথা বলেন, খন্দকার মাহবুব হোসেনের কথা বলেন, বরকতুল রকুলুর কথা বলেন, শাহজাহানের কথা বলে, মোহাম্মদ শওকত মাহমুদ বলেন, আব্দুল আল মিন্টু বলে, এমন কোন বিএনপির নেতা নেই শীর্ষ যারা নির্বাচন করলে জিতে আসবেন, নির্বাচন করার মতো যারা, তাদের প্রত্যেকের বিরুদ্ধে মামলা আছে। এবং এদের যে মামলাগুলো ফরমাইশি যদি রায় আগের মামলাগুলোর মতো হয়ে থাকে, তাহলে এদের প্রত্যেকের সাজা হবে এবং এরা নির্বাচনে অংশ নিতে পারবে না। আপনি যদি যে কথাটি আপনি শুরুতে বলছিলেন, হঠাৎ করে তৎপরতা, আমরা দেখেন ডক্টর খন্দকার মোশাররফ হচ্ছে জমিরুদ্দিন সরকার ব্যারিস্টার, মির্জা আব্বাস, তারপরে আপনার মীর মোহাম্মদ নাসির উদ্দিন, তারপর রুহুল কুদ্দুস দুলু, তারপরে জায়াহুল্লাহ সহ আরো কয়েকজনের শহীদুদ্দিন চৌধুরী এনি সহ বেশ কয়েকজন নেতার বিচার কাজ প্রায় শেষ পর্যায়ে। এদেরকে কি রায় দেবে এটা কিন্তু আমরা আগেই জেনে যাই। বাংলাদেশের মানুষ উর্দু বলতে কি রায়, এখানে সম্পূর্ণ ভুয়া মামলা। এই মামলায় যদি রায় হয় এরা কেউ কিন্তু নির্বাচন করতে পারবে না। অর্থাৎ বিএনপি নেতাদের যে এটা একটা ধারণা করছে দুটো কারণে, একটা হলো বিএনপি নেতাদেরকে সাজা দিয়ে ফরমাইশি রায়ে নির্বাচনদের দূরে সরিয়ে দিয়ে একতরফা নির্বাচন ক্ষমতাবাদ দখল করা, দ্বিতীয়ত হলো তত্ত্বাবধায়ক সরকারের বিরুদ্ধে আজকে যে জনমত তৈরি হয়ে উঠেছে সেটা থেকে নেতাদেরকে ভয়ভীতি দেখে দূরে রাখা, যাতে আন্দোলন করে উঠতে না পারে, অর্থাৎ তত্ত্বাবধায়ক সরকার যাতে নির্বাচনটা না হয়, সরকার যেন আবার দিনের পর রাতে করে ক্ষমতা যেতে পারে, সেই ব্যবস্থা করার জন্য এই ধরনের একটা তৎপরতা। আরেকটা কথা আপনি বলেছেন আলেম ওলামাদের বিরুদ্ধে, আলেম ওলামাদেরকে হঠাৎ করে বিশেষ করে মুফতি কাজী ইব্রাহিমকে যে গ্রেফতার করা হলো, জি আপনি ঠিকই বলেছেন। আপনি শুধু কাজী ইব্রাহিম নয়, মামুনুল হক অনেক আলেম ওলামাকে কিন্তু আপনি গ্রেফতার করছে, অন্যদের মামলা দিয়ে আলেম ওলামাদেরকে ঘর ছাড়া বাড়ি ছাড়া করে ফেলেছে। অসংখ্য আলেমকে কিন্তু সরকারের আমলে হত্যা করা হয়েছে। আপনি জানেন বেশ কয়েকটি ঘটনায় অসংখ্য সেই শাপলা চত্বরের ঘটনা থেকে বিভিন্ন ঘটনায় কিন্তু অসংখ্য আলেমদেরকে কিন্তু হত্যা করেছে, অন্য আলেমদেরকে যেভাবে নিগৃহীত করা হয়েছে, আপনার কেউ কিন্তু এখন আলেম পরিচয় দিতেও সাহস পায় না। এই অবস্থা চলতে থাকলে আর কিছুদিন পর আলেমরা টুপি ছেড়ে দিবে, দাঁড়িয়ে রাখার সাহস পাবে না। নবীর সুন্নাত এই অবস্থা আজকে তৈরি হয়েছে, যেখানে আলেমদের মাঝে সেখানে আপনি যদি মুফতি কাজী ইব্রাহিমের কথা বলেন, মুফতি কাজী ইব্রাহিম কিন্তু এই দেশে ইসলামের কথাই বলছে, তার সব কথার সাথে কিন্তু আমি একমত নই, অধিকাংশ কথার সাথে আমি একমত, তার সবকিছুকে আমি অন করি না, তার অধিকাংশ কথার সাথে আমি একমত। সে যখন কোরআনের কথা বলবে, নবীর কথা বলবে, ইসলামের কথা বলবে, সত্যের কথা বলবে, ন্যায়ের কথা বলবে, সেটাকে তো আমি অস্বীকার করতে পারি না। আবার গ্রেফতার করার কি কারণ থাকতে পারে? যে আমি সেটাই বলছি, এটা হলো তারা দুটো জিনিস ভয় পাচ্ছে, একদিকে তো বিরোধী দলকে কাবু করে ফেলছে, এখন দেখছি ইসলামী শক্তিগুলো মোটামুটি ঐক্যবদ্ধ, তারা যখন ডাক দেয় একসাথে চলে আসে। এরা ওই জায়গাটাই ভয় পাচ্ছে যে ইসলামী শক্তি যদি দাঁড়িয়ে যায় এবং জাতীয়তাবাদী শক্তি যদি দাঁড়িয়ে যায়, তাহলে এই সরকার পালাবার পথ খুঁজে পাবে না। এই কারণে তারা জাতীয়তাবাদী কাদের গনি চৌধুরী একটু সবিনয় জানতে চাই যে কিছু কিছু নাম কওয়া আসতে কিছু কিছু, যেমন আপনার কি বলে যে মজিবুল বাশার মাইজভান্ডারি হতে শুরু করে আরো কিছু কিছু নাম কওয়া আসতে কিছু ইসলামিক দল তো আওয়ামী লীগের সাথে রয়েছে। তো হঠাৎ আওয়ামী লীগ কাউকে গ্রেফতার করে আবার কাউকে নিজেদের পকেটে রেখে, ব্যাপারটা কেমন ডাবল স্ট্যান্ডার্ড হয়ে গেল না? আপনি কিভাবে আপনি নজরুল বসু বা কয়েকজনের দোষ দিয়ে লাভ নেই। এই যে আজকে যাদেরকে হত্যা করেছে, শাপলা চত্বরে যাদেরকে হত্যা করা হয়েছিল, তাদের নেতারাই কিন্তু আবার ভয়ে কিংবা সুযোগ সুবিধার জন্য শেখ হাসিনা কিন্তু কওমি জননী উপাধি দিয়েছিল। এই কথা কিন্তু আমাদের ভুলে যে চলবে। আলেমদের মধ্যে যে সুবিধাবাদী নাই সেটা আমি বলবো না, তাদের কিন্তু আলেম বলা যাবে না। সব জায়গায় কিন্তু ভালো মন্দ আছে, তবে অধিকাংশ আলেম ভালো,
বাংলাদেশে এখন আমি সেটা বলতে পারি। আর ত্রুটি বুঝতেই থাকবে না তেমন কোনো কথা নাই। একটা জিনিস আপনি খেয়াল করবেন, আপনি যে আলেমদের কথাটা বলছেন, আমি কিন্তু ইসলাম বিশারদ নই, আমি কিন্তু ধর্মীয় রাজনীতির পক্ষের লোক নই। আমি ব্যক্তিগতভাবে আমি ধর্মহীন নয় যেমন, তেমন আমি ধর্ম অন্ধও নয়। এই অবস্থান থেকে যদি আমি বলি, আপনি মুফতি ইব্রাহিমের কথা যেটা বলছেন, দেখেন আপনি এখন একটা জিনিস যে দুনিয়াতে কিন্তু নবী রাসূল সাহাবীগণ নেই, আমরা যতটুকু ইসলাম করেছি। তাহলে এখন কারা ইসলামের প্রচার করবে? তাহলে করবে আলেমরা। তাই নবী রাসূল আপনার সাহাবী কেরামের রেখে যাওয়া যে আদর্শ, সেটাই এই আলেমরাই প্রচার করেন, যেটা কাজী ইব্রাহিমরা করতেন। এখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে আলেমদের নবীর ওয়ারিস বলা হয়েছে। আপনি দেখবেন একদম ইসলাম নবী রাসূল বলেছেন যে আলেমরাই হলো আমার ওয়ারিস। এখন এখানে নবী সাল্লাম আমাদের একটা জিনিস দেখেন যে এই ক্ষেত্রে কিন্তু যাদের ওয়ারিস বলা হয়েছে, যারা ইসলামের প্রচার করতে এই সময়, তাদের উপর কিন্তু সরকার কিন্তু আঘাত হেনেছে। হ্যাঁ, এই ধরনের অনেক আপনাকে আমি যদি একটা সহজ ভাষায় বলি, আলেমরা হচ্ছে অনেকটা আতরের শিশির মতো, কিন্তু পারফিউমের মতো। আপনার যদি হাদিসের ভাষায় যেমন আতরের শিশিরে কিংবা আপনার পারফিউমের ভিতরে যেমন আতর বা সুগন্ধি আছে, আলেমের কলবেও তেমনি কিন্তু এলেম আছে। আতরের শিশি থেকে যেমন সুগন্ধি বিতরণ করা হয়, সুগন্ধ ছড়ায়, তেমনি আতরের শিশি তেমনি আলেমের কলব থেকে এলেমের সৌর সমাজে বিতরণ করে, সমাজকে আলোকিত করে। এটা হলো প্রকৃত ইসলামের শিক্ষা। কিন্তু আজকে দুর্ভাগ্যজনক হলো এই আলেমদেরকে নানাভাবে বিতর্কিত করে, হেনস্থা করে, আজকে তাদের খুনি বানিয়ে, তাদের চরিত্রহীন বানিয়ে, তাদেরকে জালেম বানিয়ে সরকার আজকে ইসলামকে বিতর্কিত করছে এবং এই যে ফেসিবাদী তার দুঃশাসনকে আজকে প্রলম্বিত করার একটা চেষ্টা হচ্ছে। তো এইটা আমরা যেটা মনে করি যে এইভাবে আলেমদেরকে হেনস্থা করা, রাজনীতি হেনস্থা করা, এটা একটা অসৎ উদ্দেশ্যে। আপনাকে একটা কথা বলি, আমি আপনার কাছে আসবো জনাব কাদের আমি এক মিনিট শেষ করি। ডক্টর হাসনাত এম হোসাইন স্যার ভালোভাবে জানবেন, বিএনপি যখন খালেদা ক্ষমতায়, তখন কিন্তু আপনার এসেছিল আমেরিকা এসেছিল খালেদার কাছে, সেটা কি আফগানিস্তানে সৈন্য প্রেরণের জন্য, আফগানিস্তানের শান্তিকা মানুষের বিরুদ্ধে। বেগম খালেদা সরকার সেদিন সবিনয়ে তাদের সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে বলেছেন, না, আমরা কোন শান্তিকামী মানুষের সেদিন জনগণের বিরুদ্ধে গুলি চালানো যে আমার সেনাবাহিনী আমি পাঠাবো না, আমি সেনাবাহিনী পাঠাবো সে দেশকে রক্ষার শান্তি শৃঙ্খলার জন্য, তোমার দখলদারদের পক্ষে আমি পাঠাবো না। যেদিন বেগম খালেদা সবিনয় ফিরিয়ে দিয়েছিলেন, সেদিন আমেরিকা ভারতের এই ষড়যন্ত্রের কারণে তারা দেখলো যে তাদের কথা, তাদের ইচ্ছা মতো বাংলাদেশ পরিচালিত হয় না, খালেদা সরকার পরিচালিত। তখন এই যে ফখরুদ্দিন মহিউদ্দিনকে আজকে নিয়ে আসলো, আজকে গণতান্ত্রিক ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হলো, আজকে শেখ হাসিনার ক্ষমতায় আনা হলো। ওই কারণে তারা দেখলো বেগম খালেদাকে যাচ্ছে তাই করা যাবে, রাষ্ট্রের বিরুদ্ধে করা যাবে না, তারা সেখানকার মুসলমানদের বিরুদ্ধে অবস্থান নেওয়া যাবে না, নিতে পারেনি বলে আজকে কিন্তু ওয়ান সরকার বাংলাদেশ গণতন্ত্র। আপনার বক্তব্য খুবই স্পষ্ট জনাব কাদের গনি চৌধুরী। আমি আপনার কাছে আবারও আসবো, সবিনয় একটু জানতে চাই, এবার আমি একটু আমাদের আরেকজন সম্মানিত অতিথি ডক্টর হাসানাত হোসেনের কাছে যেতে চাই। ডক্টর হাসানাত, আপনি তো কনভেনর জাস্টিস ফর ওয়ার্ল্ড ওয়াইড যে ভয়েস অফ জাস্টিস ওয়ার্ল্ড ফোরাম, জি সরি ভয়েস ফর জাস্টিস ওয়ার্ল্ড ফোরাম। আমি একটু আপনাদের কর্মপরিধিটা একটু জানতে চাই, কারণ আমি যতটুকু জানি, আমার মনে হয় আপনি যদি ভালোভাবে ব্যাখ্যা করেন তাহলে আপনার সংগঠনটা নিয়ে আমরা একটু ভালোভাবে বুঝতে পারবো, আমাদের দর্শক একটু ভালো জ্ঞান পাবে। আপনি একটু দয়া করে বলুন আপনারা কি নিয়ে কাজ করছেন, আপনাদের কাজের পরিধিটা। ধন্যবাদ আপনাকে, আপনার সংবাদপত্রকে এবং দর্শক শ্রোতাদেরকে। আপনি যে কথা জানতে চেয়েছেন, আসলে নামে পরিচয় তেমন কোনো বড় কিছু করতে পারিনি আমরা, তবে আমাদের মধ্যে ভালো লোককে আমরা নেওয়ার চেষ্টা করেছি। আমরা ভালো মানুষের সন্ধানে ভয়েস ফর গ্লোবাল বাংলাদেশি একটা অর্গানাইজেশন, নাম আপনি বলছেন, আমি এটার প্রেসিডেন্ট। এটার নামেই পরিচয় যে বাংলাদেশের বাইরে যে আমরা ছড়িয়ে ছিটিয়ে প্রায় 1 কোটি, কখনো 50 লাখ, কখনো 40 লাখ, কখনো 60 লাখ শ্রমজীবী মানুষ বাইরে আছি। দেশের জন্যে, দেশের মায়ায় যতখানি উপার্জন করি ততটুকু টাকা তো দেশে পাঠাই, তার উপরই যদি আরো কিছু ওভারটাইম থাকে সেটাও দেশে পাঠিয়ে দেয় এই শ্রমজীবী মানুষগুলো। তাদের করোনাকালীন সময়ে অনেক বিপদ আপদ হয়েছে, সেগুলো বলতে গেলে আপনার এই প্রোগ্রামের সবটুকু সময় আমি নিয়ে যাব। তো সেই খাতিরে আমরা করোনার প্রাককালে বছর 2 হলো ভয়েস ফর গ্লোবাল বাংলাদেশি করেছি, যে এই শ্রমজীবী মানুষগুলো দেশে গেলে বিভিন্ন রকম বিড়ম্বনার
শিকার হন। কেউ বলেন ওরা কোরআন নিয়ে আসছে, কোনো দোকানে লাল সালু উড়িয়ে দিয়েছেন যে প্রবাসী বাংলাদেশিদের যেন ঢুকতে দেওয়া না হয়, এবং অল্প সময়ের জন্য যারা দেশে যান তারা ফেরার সময় যে ইভেন করোনার ভ্যাকসিনেশন দিতে চান, তাদেরকে হাইকোর্টের একটা রায় রিট দেখিয়ে বলে যে আপনার তো ন্যাশনাল আইডি কার্ড নাই, আপনাকে টিকা দেওয়া যাবে না। হাইকোর্টের রায় দেখেননি তো। এই সব সমস্যার কারণে ভয়েস ফর গ্লোবাল বাংলাদেশই করা হয়েছিল। আমরা অনেক কাজ করেছি, অনেক জায়গায় সাফল্য অর্জন করেছি, সেগুলো যদি সময় সাপেক্ষে আরেকদিন বলা যাবে বা আজকে কোনো স্কোপ থাকলে বলবো। আরেকটা অর্গানাইজেশন নাম বলছেন, এটার খুব বড় নয়, আমরা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল তো হতে পারিনি, কিন্তু ভয়েস ফর জাস্টিস ওয়ার্ল্ড ফোরাম আমরা করেছি। এটা বিলেত থেকে উৎপত্তি। এটা এই কারণে তখন টনি ব্লেয়ারের যুগ, এই পুলিশি শক্তি দেখিয়ে ইস্ট লন্ডনের একটি বাড়িতে 40-50 জন আর্ম পুলিশ যে ইসলামিক মৌলবাদী খুঁজতে যে একটা সাধারণ নিরীহ পরিবারের উপর অত্যাচার করেছিল, তারই প্রতিবাদে আমরা ভয়েস ফর জাস্টিস করেছিলাম। ওটা আস্তে আস্তে দিনে দিনে বড় হয়ে অনেক, শুধু বাঙালি নন, আমাদের হোস্ট কমিউনিটি, বহু এমপি, সেনেটর, এরা আমাদের কার্যকলাপ দেখেছেন। আমরা গ্লোবালি অন্যায় যেখানে হয়েছে, যেমন গাজাতে হচ্ছে বা রোহিঙ্গাতে হচ্ছে, যেখানেই, বা ইভেন সাধারণ এনভায়রনমেন্টাল প্রবলেম যেগুলো, মনে করেন স্পেনে ফারো আইল্যান্ডে প্রতি বছর হাজার হাজার ডলফিনকে ছুরি দিয়ে মেরে হত্যা করা হয়, এটাও এক ধরনের অন্যায়। এসব অন্যায়ের প্রতিবাদ করতে করতে, যে গ্রাসরুট লেভেলে কাজ করতে করতে আমরা সংগঠনকে গড়ে তুলেছি। কেউ যদি আপনার শ্রোতাদের মধ্যে উৎসাহী হন, ইন্টারেস্টেড হন, www.voiceforjustice.org এখানে টিপা দিলেই দেখতে পাবেন। ইভেন রিসেন্টলি আমরা, মনে করা যায় একটা উদাহরণ হিসাবে বলছি, যে হঠাৎ করে আল জাজিরা থেকে আমাদেরকে একটা ক্লিপ পাঠানো হলো যে তোমরা কি জানো স্বাধীনতার 50 বছর হয়ে গেছে বাংলাদেশের, কিন্তু 7 লক্ষ বাঙালি মানবেতর জীবনযাপন করছেন করাচির বস্তিগুলোতে, তাদেরকে সবাই ভুলে গেছে। গাজা নিয়ে কথা বলি, রোহিঙ্গা নিয়ে কথা বলি, আফগানদের নিয়ে কথা বলছি, কিন্তু 7 লক্ষ বাঙালি যারা মানবেতর জীবনযাপন করছেন পাকিস্তানে, যাদের ছেলেমেয়েরা বড় হচ্ছে, কোনো শিক্ষা পাচ্ছে না, কোনো ভালো চাকরি পাচ্ছেন, তাদের হয়ে বলা করে আমরা উই হ্যাভ টেকেন ইট আপ। আমরা পাকিস্তানের মিডিয়াকে জানাচ্ছি, আমরা প্রাইম মিনিস্টার ইমরান খানের সঙ্গে কথাবার্তা বলছি। কাজে এগুলো হলো স্বল্প পরিসরে আমাদের কাজ। আমাদের সঙ্গে আমাদের কাজ থেকে বহু ভালো মানুষ জয়েন করছেন। কাজেই সবাইকে আমরা আমন্ত্রণ জানাই যে সত্যের পথে, ন্যায়ের পথে, জাস্টিসের পথে যদি কাজ করতে চান, কোনো কিছু পাওয়ার বিনিময়ে নয়, তাহলে আমাদের সঙ্গে আসুন। এটা হলো মূল বক্তব্য। কাজেই আর আমি দেশের সঙ্গে সম্পৃক্ত, এই জন্য ওই দেশ থেকে বড় হয়েছি, ঢাকা ইউনিভার্সিটিতে পড়িয়েছি, মাস্টার হয়েছি, লেকচারার ছিলাম, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হয়েছি, হাউস টিউটর হয়েছি। কাজেই দেশের প্রতি তো দায়বদ্ধতা আছেই। দেশে অন্যায় হলে পীড়া দেয়। স্বাধীনতা যুদ্ধে আমরা তখন টকবগে মাস্টার্স ক্লাসের ছাত্র, বা আমি সদ্য চাকরি পেয়েছি, আমরা জানি কি কষ্টে আমরা বাংলাদেশটাকে স্বাধীন করেছি। আমাদের সবার এতে দান আছে, এবং উই আর স্টেক হোল্ডার ইনটু ইট। কাজে ওই দেশটা ভালো চললে, আমরা কিন্তু 70 সালে ইলেকশন জিতেছিলাম, এহিয়া ভুট্টো চক্র আমাদেরকে পাওয়ার দেয়নি বলেই, গণতন্ত্রকে ভুলুণ্ঠিত করেছিল বলেই আমরা যুদ্ধে নেমেছিলাম। ধন্যবাদ ডক্টর হাসানাত। আমি আপনার কাছে আসবো। বাংলাদেশের বর্তমানে কতটা গণতন্ত্রের জন্য যুদ্ধ করেছিল দেশ, 30 লক্ষ শহীদ প্রাণ দিয়েছিল। আমি একটু জনাব শ্রদ্ধাভাজন কাদের গনি চৌধুরীর কাছে যেতে চাই। শ্রদ্ধাভাজন কাদের গনি চৌধুরী, আপনি জানেন বাংলাদেশের একটি বিশাল সমস্যা হলো যে দুর্নীতির এই সূচকটা ধরেন বলা চলে যে গত 15 কি 20 বছর ধরে একটু বেশি পরিমাণেই যাচ্ছে। তো আমরা লক্ষ্য করলাম যে কিছু কিছু সেক্টর যে দুর্নীতিতে এত বেশি নিমজ্জিত যে বলা হয় যে কি যারা রক্ষক তারাই ভক্ষকের ভূমিকায় পরিণত। এখন ব্যাপারটা হলো যে বাংলাদেশের পুলিশ ডিপার্টমেন্ট, আপনি যদি কয়েকদিন আগের একটা ঘটনা দেখেন যে একটা রাইড শেয়ার একটা ছেলেকে বা একটা লোককে মানে কথায় কথায় মামলা দেয় পুলিশ,
যেখানে একটা গরিব দেশের মানুষ, ঠিক আছে সে অন্যায় করছে, কিন্তু তাকে অলরেডি একটা, আমরা জানি যে পুলিশ সবসময় যে ভালো কাজ করছে বাংলাদেশে ব্যাপারটা এরকম না, আবার খুব বেশি খারাপ কাজ করছে ব্যাপারটা এরকম না, তবে হয়রানি দুর্নীতিতে ওরা বেশি পরিমাণেই সম্পৃক্ত, এটাই আমাদের চোখে বেশি করে আসে। যার ঘটনা আমরা দেখলাম যে বাড্ডায় একজন লোক একটা মোটর বাইক নিয়ে পার্ক করার সাথে সাথে তার কাগজপত্র নিয়ে তার বিরুদ্ধে মামলা করলো এবং বিক্ষুব্ধ হয়ে লোকটি তার নিজের মোটর বাইকে আগুন লাগিয়ে দিল। এই যে মানে অন্যায় আর নিতে পারছে না, আমার মনে হচ্ছে যে বাংলাদেশের মানুষ দুর্নীতি আর অন্যায়কে আর মেনে নিতে পারছে না। আপনার কাছে কি মনে হয় যে দুর্নীতির লাগাম কেন টেনে ধরা যাচ্ছে না? সরকার তো বলে যে এত উন্নয়ন, সবকিছু সুযোগে সুযোগে উন্নয়নের কথা বলেন, তো এই ক্ষেত্রে উন্নতিটা কেন হচ্ছে না? জনাব কাদের গনি চৌধুরী। জনাব ধন্যবাদ নোমান মাসুম আপনাকে। আপনি যে কথাটা বলছেন কিছু কিছু সেক্টর দুর্নীতি, আমি এটার সাথে একমত নই। প্রতিটা সেক্টর, এমন কোন একটা সেক্টর দেখান যেখানে আপনার দুর্নীতি হচ্ছে। মসজিদে দুর্নীতি হচ্ছে, আপনার যেটা হলো ইসলামিক ফাউন্ডেশন ডিজি কোটি কোটি টাকা নিয়ে চলে গেছেন দুর্নীতি করে, কোথাও হচ্ছে না, সব জায়গা হচ্ছে। এখন বাংলাদেশে দুর্নীতি আর বাংলাদেশ এখন একটা সমার্থক শব্দে পরিণত হয়েছে সত্যিকার অর্থে, যেটা গত কয়েক বছরে, গত এক যুগে সেই অবস্থায় বাংলাদেশকে নিয়ে গেছে। আপনি যদি যে কথা বলছেন তার চেয়ে মারাত্মক একটা কথা বলি, একজন মন্ত্রীর বক্তব্য দিয়ে বলি, যে তাহলে বুঝতে পারবেন বাংলাদেশের দুর্নীতি কোন পর্যায়ে গিয়েছে। আপনার বাংলাদেশের একজন প্রতিমন্ত্রী, তিনি হচ্ছেন আপনার স্থানীয় সরকার ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য। গত বুধবারে তিনি একটা সমাবেশে, নাগরিক সমাবেশে, সেখানে তিনি বলছেন ঘুষের টাকা না দেওয়ায় তার জমি তিনি রেজিস্ট্রি করতে পারেননি। তিনি কি বললেন ওই সমাবেশে? তিনি বললেন যে 1 সপ্তাহ আগে আমি আমার ছেলেকে জমি রেজিস্ট্রি করতে পাঠিয়েছিলাম, কিন্তু ঘুষের টাকা না দেওয়ায় কাজ হয়নি। এটা তিনি গত বুধবারে দেখবেন যশোরের মণিপুর উপজেলা চত্বরে 102 সমাবেশে এই কথাগুলো বলেন। তিনি কি বলছেন দেখেন, তার বক্তব্যে দুর্নীতি কি অবস্থায় আছে বাংলাদেশে সেটা বোঝায়। তিনি বললেন, আমি এবং আমার অফিস দুর্নীতি মুক্ত। প্রায় অফিসে দেখবেন এই সাইনবোর্ডটি লেখা থাকে, আমি ও আমার অফিস দুর্নীতি মুক্ত। এই সম্বন্ধে তিনি বলেন, সরকারি প্রতিষ্ঠান লিখে এই কথা আমি বিশ্বাস করি না। ঘুষের জন্য আমার জমি রেজিস্ট্রি না হওয়ার বিষয়টি আমি লজ্জায় কাউকে বলতে পারিনি। ফলে এই ধরনের সাইনবোর্ড দিয়ে মানুষকে বিভ্রান্ত করা যাবে না। একজন সরকার দায়িত্বশীল মন্ত্রী, স্থানীয় সরকার মন্ত্রী বলছেন, আমাদের আর বলা দরকার নেই। বুঝুন দেশের অবস্থা কি। আপনি যদি কিছুদিন আগের একটা ঘটনা আপনার জানা আছে, সেটা হলো যে নারায়ণগঞ্জে যে একটা মসজিদে বিস্ফোরণে বেশ কয়েকজন মারা গেছে, 70 শতাধিক লোক সেদিন আপনি আহত হয়েছিলেন। সেই মসজিদের তদন্ত করতে গিয়ে সেখানে সর্বকারী কর্মকর্তার কি পেলেন তথ্য, সেটা 9 মাস আগে ওই মসজিদ কর্তৃপক্ষ তাদের যে গ্যাসের একটা লিকেজ হয়েছিল সেটা সারানোর জন্য তিতাসের কাছে অভিযোগ নিয়ে যায়। তিতাসের কাছে বলেছেন আমাদের এটা একটু আপনারা সারিয়ে দেন। তিতাস গ্যাস কোম্পানি 50,000 টাকা ঘুষ চায়। একটা মসজিদের পক্ষে 50,000 টাকা ঘুর থেকে দেবে ভাই? তার তো কোনো আইনে, তখন তারা এই টাকাটা দিতে পারেননি, যার ফলশ্রুতিতে 9 মাস পরে সেখানে গ্যাসের বিস্ফোরণ হলো, অসংখ্য মুসলিম মারা গেল, অসংখ্য মুসলিম সেখানে আহত হলেন ঘুষের কারণে। পুরো ব্যবস্থা কি সরকার নিয়েছে? নেয়নি। এই যে প্রতিমন্ত্রীর অভিযোগ, তাৎক্ষণিকভাবে যদি এটা যদি কোনো গণতন্ত্রের যদি লেশমাত্র থাকো কোনো দেশে, লজ্জাসন সরকারে থাকতো, তাৎক্ষণিকভাবে ওই মন্ত্রী সংশ্লিষ্ট মন্ত্রী পদত্যাগ, সরকারের পদত্যাগ উচিত, অন্তত সংশ্লিষ্ট মন্ত্রী। আপনার এই যে এত বড় তদন্ত রিপোর্ট আসলো আপনার নারায়ণগঞ্জের মসজিদে, কোনো ব্যবস্থা কি আপনার নেওয়া হয়েছে ওইসব সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে? দুর্নীতিকে টোটাল রাষ্ট্র, এই সরকার পৃষ্ঠপোষকতা দিচ্ছে, আষ্টে পৃষ্ঠে সরকারের দুর্নীতি আজকে সেই বসেছে। আপনি কি করবেন? আরেকটা ঘটনা বলি আপনাকে, ছোট ঘটনা। এই যে কয়েকদিন আগে যুগান্তরে নিউজটি এসেছে, সেটা নাটোরের বড়াই গ্রামের একজন ছাত্র, সে তার চাকরির জন্য গিয়েছিল এক জায়গায়, সেখানে বলেছে তোমার চাকরি হবে, বেকার ওই যুবকটি, তবে 1 লাখ টাকা ঘুষ দিতে হবে। ছেলেটি তার বাবার কাছে গিয়েছিলেন, ছেলেটির নাম হচ্ছে আলমগীর হোসেন বাবু। তার বাবার কাছে বলেছে, বাবা 1 লাখ টাকা দিলে আমার চাকরি হবে, টাকাটা দাও। বাবা বললো যে আমি টাকা দিব, আমি জমি বিক্রি করে তোমাকে দিব, তবে টাকাটা আমি দিব তোমার আগে চাকরি হলে। আমি যে জমি হারাবো, টাকা হারাবো, এটা তো ঘুষের টাকা, তো কোনো ডকুমেন্ট থাকে না। তো বাবা ওকে বলো নিশ্চিত দরকার হলে তুমি একটা কাগজ করে নাও, আমি টাকাটা তাকে দিব, সেটা দিব চাকরি হওয়ার পরে। কিন্তু যে ঘুষ নিয়ে চাকরি দিবে সেটা মানে আসবে আমাকে আগেই টাকা দিতে হবে। টাকা দেনে বাবার সাথে বিড়ে এক পর্যায়ে সেই ছেলেটি আত্মহত্যা করেছে।
আমি 3টি ঘটনা শুধু বললাম, এরকম অসংখ্য অসংখ্য ঘটনা আমরা দুর্নীতির বলতে পারবো। এই দুর্নীতির শুরুটা কিন্তু আওয়ামী লীগ যখনই আসে, সত্যিকার অর্থে বলতে কি তখনই দুর্নীতি শুরু হয়। আপনি শেয়ার বাজার কেলেঙ্কারি, যখনই আওয়ামী লীগ আছে তখনই শেয়ার বাজার কেলেঙ্কারি হয়। আমরা ক্যাসিনো কাণ্ডের কথা বলি, এখন সবচেয়ে বড় ক্যাসিনো এখন শেয়ার বাজার। শেয়ার বাজার চেয়ে বড় ক্যাসিনো, বড় জুয়া আর নেই। এবং এই শাসক দলের লোকরা, প্রভাবশালীরা মিলে সেখানে পাবলিকের হাজার হাজার কোটি টাকা সেখানে লুটিয়ে নিচ্ছে। আপনি কি তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছেন? আজকে যাদের বিরুদ্ধে সেদিন শেয়ার বাজার কেলেঙ্কারির অভিযোগ, তারা আজকের সরকারের অর্থমন্ত্রী, তারা আজকের সরকারের প্রধানমন্ত্রী, উপদেষ্টা। তাহলে কিভাবে দুর্নীতিটা দূর হবে? আপনি যদি দেখেন এই দুর্নীতির শুরুটা কিন্তু স্বাধীনোত্তর সরকার, শেখ মুজিবুর সরকারের আমল থেকেই। 1973 সালে কিন্তু শেখ মুজিবুর রহমান নিজেই বলেছিলেন যে আমার 7.5 কোটি মানুষের জন্য 8 কোটি কম্বল এসেছে, কিন্তু সবাই একটি একটি করে পাওয়ার পর 50 লাখ কম্বল থাকার কথা, কিন্তু আমি আমার কম্বলটি পাইনি। ওইখান থেকে যে চোরের উৎপত্তি, চোরের শুরু হয়ে গেল, কিন্তু সেটা এখনো আছে। আপনি যদি দেখেন ওই যে সেদিন কম্বল চুরি করলো, তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয়েছিল? নেয়নি। আপনি 14 থেকে প্রথম থেকে 25টা রূপ দিয়ে দিলেন, সুযোগ দিয়ে দিলেন, বললেন লম্বা লম্বা কথা, কিন্তু ব্যবস্থা নেননি। যার কারণে চোরের উৎপাদন বাড়তে থাকে, চোরের উৎপাদন বেড়েই গেল। যার কারণে এখন বরাবরই এইসব দুর্নীতিগুলো হচ্ছে। আপনি আওয়ামী লীগরা মিথ্যাচার করে সবসময় বলেন যে বিএনপির আমলেই আপনার দুর্নীতির চ্যাম্পিয়ন হচ্ছে, এটা কিন্তু একেবারে তাহা মিথ্যা কথা। একজন সাংবাদিক হিসেবে এই সত্যটা আমাদের তুলে ধরা উচিত বলে মনে করি। হয়তো পনিরকে লোকলি আরেকটু ভালোভাবে তুলে ধরতেন। দ্বিতীয়বার 1996 থেকে 2000 আওয়ামী লীগ যখন ক্ষমতা আসে, দুর্নীতি কিন্তু তখনই আপনার বিশ্ব চ্যাম্পিয়নের কলঙ্ক এনে দিয়েছিল। টিআইবি 2001 সালের রিপোর্টে দেখা যায় সেখানে দুর্নীতিতে বাংলাদেশের অবস্থান 1 নম্বরে। কবে? 2001 সালে। এটি ছিল 2000 সালের রিপোর্ট, অর্থাৎ আগের বছর রিপোর্টটি পরের বছরেও কিন্তু টিআইবি দেয়, মাথায় রাখবেন। ওই বছর তো শুরু হলো, ওই বছর রিপোর্ট কোথা থেকে দিবে? 2001 সালে যে রিপোর্টটি দিয়েছিল সেটা ছিল 2000 সালের রিপোর্ট। ওই সময় ক্ষমতা ছিল কিন্তু আওয়ামী লীগ। বিএনপি ক্ষমতা আসে 2001 সালের অক্টোবরে গিয়ে, মাথা রাখবেন। যার কারণে তার মানে হলো কি, অর্থাৎ টিআইবি প্রথম যে 2001 সালে যে রিপোর্টটি দিল দুর্নীতি বাংলাদেশের শীর্ষতা, সেটা কিন্তু আওয়ামী লীগের কলঙ্ক কিন্তু সেটা। বিএনপি আসলো 2001 সালের অক্টোবরে। এই কথাগুলো অনেকে বলে না। এবং পরের যেটিতে দুর্নীতি আবার চ্যাম্পিয়ন হলো, সেটারও 10 মাস কিন্তু আওয়ামী লীগের 2001 সালের, বাকি 4 মাস বিএনপির। সেক্ষেত্রে সবচেয়ে বেশি অবদান কিন্তু এই দুর্নীতিতে চ্যাম্পিয়ন হওয়ার আওয়ামী লীগের। 2003 সালে যদি আপনি দেখেন, যখন বিএনপি বিষয়টি আসে, তখন 146 দেশের উপর জরিপ চালায়, তাতে দেখবে যে বাংলাদেশ শীর্ষে ছিল। তবে ওই বছর দুর্নীতির ব্যাপ্তি বা পয়েন্ট কমে আসে বিএনপি আমলটা যখন শুরু হলো। এবং 2003 এটা ছিল কত? 1.3। আবার 2004 গিয়ে আরো কমে আসে, তখন এটা কমে হয় 1.7। অর্থাৎ বিএনপির সময় আস্তে আস্তে দুর্নীতি বরং কমেছে। 2005-এ টিআইবি রিপোর্টে দেখা যায় 159টি দেশের মধ্যে আপনার বাংলাদেশ দুর্নীতির শীর্ষে থাকলে তার অবস্থান আরো অবস্থান শীর্ষে থেকে 2 নেমে আসে। এটা বিএনপি কিন্তু শেষ দিকে এসে, অর্থাৎ বরংশ আওয়ামী লীগ আমলে যে শীর্ষে ছিল সেটা বিএনপি আমলে আস্তে আস্তে কিন্তু কমে আসে। আপনি দুর্নীতির যে কথাগুলো বলছেন, আমি যদি আসি, আপনি যদি দেখেন উত্তরণের পথ খুঁজতে চাই। আমরা তো দুর্নীতির সুযোগগুলো জানি যে দুর্নীতি হচ্ছে, বাট এখন যে আপনি একটু বললেন যে বিএনপির আমলে সেটা কমে আসছিল, কিন্তু এখন আবার নতুন করে দেখা গেছে যে দুর্নীতিটা খুব বেশি পরিমাণে। তো এখান থেকে উত্তরণের কি পথ আপনি মনে করেন? আমরা কোন পথে এগোতে পারি যে এগুলো টোটালি বন্ধ না হলেও কিছুটা কমে আসার মতো পরিস্থিতি সৃষ্টি করা যায়? কি কি পদক্ষেপ নেওয়া যেতে পারে? এটার জন্য সরকারের মন মানসিকতার প্রয়োজন। সরকার দুর্নীতি মুক্ত চান কি না সেটা সবার আগে ক্লিয়ার করতে হবে। আপনি উপর দিয়ে বলবেন যে দুর্নীতির ব্যাপারে জিরো টলারেন্স, আর সব দুর্নীতি আপনি মন্ত্রী এমপি বানিয়ে দিন। ইয়াবা বিরুদ্ধে একদিকে আপনি ইয়াবার বিরুদ্ধে বললেন যে আপনি জিরো টলারেন্স, আবার ইয়াবা ব্যবসায়ীদের আপনি সংসদে মন্ত্রী এমপি বানাবেন। আপনি তো প্রায় সব সংসদ সদস্য মন্ত্রীদের মধ্যে অধিকাংশ নানা ধরনের কেলেঙ্কারির সাথে জড়িত। আপনি বলেছিলেন যে মন্ত্রী এমপিদের হিসাব দিতে হবে, আজ পর্যন্ত আপনি হিসাব নিয়েছেন? আপনি শেয়ার কেলেঙ্কারি হোতাদের কোনো বিচার করেছেন? আপনি যখন ব্যবস্থা নেবেন না, ব্যবস্থা নেবেন তখন দুর্নীতি বাড়বে। জি, দুর্নীতি দমন কমিশনের কাজটা কি? দুর্নীতি দমন কমিশন তো মাঝে মাঝে দেখি নাড়াচাড়া দেয়, বাট সব সময় নাড়াচাড়া দেয় না। তারা কিন্তু একবার দুর্নীতি দমন কমিশন অনেকটা দন্তবিহীন বাঘের মতো,
তার সরকার পর্যায়ে তারা আদৌ সাহিত্য শাসিত, তারা আদৌ নিরপেক্ষ কাজ করতে পারে কিনা আমার সন্দেহ। যেরকম আমাদের ইলেকশন কমিশন যেরকম সরকারের একটা অনুগত আপনার প্রতিষ্ঠানে পরিণত হয়েছে, তেমনি দুদক সরকার যাদেরকে বলে তাদেরকে এখন যদি দুর্নীতি কারা করছে, সরকার লোকরা মন্ত্রী এমপিরা তো করছে, তাদের লোকরা তাদেরকে ধরছে, বরং ভিন্ন মতো লোকজনকে ধরে ধরে আনছে, তাদের কিচ্ছু নাই। কদিন আগে 11 জন সাংবাদিকের বিরুদ্ধে চিঠি দিয়েছে, আপনি দেখেন, তার মধ্যে আমি একজন। আরে ভাই, নিজে চলতে পারি না, আজকে 10 বছর ধরে বেকার, কয় টাকা ব্যাংক আছে দেখান, চলতেই পারি না, কষ্ট করে চলি, এখানে ওখানে লেখে চলি, আমাদের নাম দিয়ে দিলেন। আর যেসব দুর্নীতিবাজ সাংবাদিক মধ্যে দুর্নীতিবাজ না সেটা আমি বলবো না, তাদেরকে আপনি কি চিঠি দিয়েছেন? আপনি চিঠি যে নির্বাচিত 6টি প্রতিষ্ঠান সাংবাদিকের বোর্ডে নির্বাচিত এবং সাংবাদিক সেই 6 সংগঠনে 12 জনকে দিয়েছেন, আপনি 6টা সংগঠনে বিতর্কিত করতে চাইলেন। কি চাইলেন? সাংবাদিকরা যে দুর্নীতির বিরুদ্ধে লেগে মুখটা আপনি থামাই দিবেন, আমরা টক শোতে কথা বলি, মুখটা থামাই দিবেন, সেটাই চেষ্টা করা হয়েছে। সাংবাদিক মধ্যে যারা 2-4 জন দুর্নীতিবাজ নাই, আমি বলবো তাদেরকে আপনি ধরেছেন, যারা কোটি কোটি টাকার। আর আমরা যারা দিনে এনে দিনে খাই, আমাদেরকে বেকার করে দিয়েছেন, আমাদের চাকরিচ্যুত করেছেন 10 বছরে, আমরা চাকরি পাই না, আমরা ঠিক করে চলতে পারি না, একটা বউ বাচ্চা নিয়ে একটা ভালো রেস্টুরেন্টে খেতে যেতে পারি না, আমাদেরকে আপনারা চিঠি দেন। এগুলো আমি একটু বিনয়ের সাথে আপনাকে এখানে একটু থামিয়ে আমি একটু ডক্টর হাসানাতের কাছে যেতে চাই। যে আপনারা বললেন যে আপনাদের বিরুদ্ধে চার্জশিট বা আপনাদের বিরুদ্ধে আদালতে তলব করা বা যে হিসাব যে চাওয়া, আমি আপনাকে একটু এই অংশে পরের অংশে এসে বলবো যে আমরা লক্ষ্য করলাম যে বাংলাদেশের প্রতিটি পত্রিকা যে মাননীয় প্রধানমন্ত্রীর জন্মদিনে মানে ফ্রন্ট পেজকে পুরোভাবে, এবং অনেক বলা হয় যে অনেক সাংবাদিক নেতারা আঙ্গুল ফুলে কলা গাছ হওয়ার মতো উপক্রম। আমি আপনার কাছে জানতে চাইবো যে এগুলো হওয়ার কারণটা কি, বা আপনারা কেন, আপনারা বলেন যে দিনে এনে দিন খান লেখালেখি করে, কিন্তু ওনাদের অবস্থা তো অনেক ভালো, তো আপনাদের মধ্যে থেকে ওনাদের অবস্থাটা এত ডিফারেন্স হওয়ার কারণটা? এখানে একটা ভুল আছে, আপনার সাংবাদিক আর মালিককে আপনি কিন্তু একসাথে গুলিয়ে ফেলতেছেন। মাসে বেতন পায়, জি, বিজ্ঞাপনে কয় টাকা বিষয় মালিকদের বিষয়, সে সাংবাদিকের বিষয় না। আমি আসবো জনাব কাদের গনি চৌধুরী, আপনার কাছে আমি আসবো। আমি একটু ডক্টর হাসানাতের কাছে যেতে চাই। আপনি যে বলছিলেন যে আপনারা ভয়েস ফর জাস্টিস, তো বাংলাদেশের গণতন্ত্র নিয়ে আপনি বলছিলেন যে গণতান্ত্রিক যে প্রত্যয় নিয়ে 1971 সালে বাংলাদেশ স্বাধীন হয়েছিল, যে পাকিস্তানিরা আমাদের গণতান্ত্রিক অধিকারকে হরণ করেছিল, যেখানে আমরা যে মানে কি বলে চাকরি কোটার ক্ষেত্রে আমরা যেখানে বেশি পাওয়ার কথা আমাদেরকে দেওয়া হতো কম, আমাদের দেশে পেপার উৎপন্ন হতো, সেই পেপার করাচিতে গিয়ে বাংলাদেশে রিটার্ন আসতো, তখন উল্টো আমরা আরো বেশি টাকায় কিনতাম, যেটা টোটালি অগণতান্ত্রিক একটা পরিবেশ থেকে মানুষ মুক্তি পাওয়ার জন্য বাংলাদেশে তখন স্বাধীনতা যুদ্ধ সংগঠিত হয়েছিল। তো এই যে 50 বছর পেরিয়ে কিন্তু বাংলাদেশের যে প্রাতিষ্ঠানিক ভাবে গণতন্ত্র যে পর্যায়ে থাকার কথা ছিল তার আমার মনে হয় কোনো লেশ মাত্র নেই বললেই আমার মতো অনেকেই বিশ্বাস করেন। তো বাংলাদেশে যে গণতান্ত্রিক যে অধিকারগুলো হরণ করা হচ্ছে, তো আপনারা যেভাবে গ্লোবালি কাজ করছেন ডক্টর হাসানাত, বাংলাদেশের এই পরিস্থিতি নিয়ে কি আপনারা কোনো কাজ করার সুযোগ হয়েছিল বা আপনারা কোনো ইনিশিয়েটিভ নিয়েছেন? ধন্যবাদ। সাংবাদিক ইউনিয়নের প্রেসিডেন্ট কাদের গনি চৌধুরী সাহেবের পরে তো আর, হি লিভস ইন বাংলাদেশ, ঢাকায় থাকেন, সাংবাদিকতা করেন এবং সত্যি বলছেন দিন আনি দিন খাই, নির্ভীক সাংবাদিকতা করেন। তাদের মতো সাংবাদিকদের আমাদের সশ্রদ্ধ সালাম। দেশে থেকে খুন, গুম, হত্যা, গণতন্ত্র ইত্যাদি অনেক বিষয় উনি টাচ করেছেন সংক্ষিপ্ত পরিবেশে, আমি শুনছিলাম। তো আমি এটাকে দুভাবে দেখি। আপনার প্রথম এই প্রশ্নের জবাবে আমি পরে আসছি। প্রথমে করাপশন বা দুর্নীতির ব্যাপারে আমি কতগুলো কথা বলতে চাই। যে এটা তো একদিনে শুরু হয়নি, অনেকদিন ধরে আসছে। যেখানে উনি প্রতিমন্ত্রীর এক্সাম্পল দিয়েছেন, অর্থমন্ত্রী বলছেন ঘুষ না দিলে ফাইল কিভাবে চলবে, ফাইল চলতে হবে, তো সরকারিভাবে এইভাবে প্রশ্রয় দেওয়া হয়েছে। তো আমি এটাকে এইভাবে দেখি আপনার শ্রোতারা অ্যাকসেপ্ট করেন কিনা। একটি সরকার, আমরা যে গণতন্ত্রের জন্য যুদ্ধ করলাম, এটা সুন্দর দেশ, আমাদের দেশের জনগণ যাতে অত্যাচারিত না হয়, জানমালের নিরাপত্তা থাকে, তারা দুবেলা ভাত খেতে পারে, প্রোটিন খেতে পারে, মাছ খেতে পারে, যেগুলো আগে খেত, তাদেরকে নিশ্চয়তা দেওয়া, জানমালের নিরাপত্তা, তাদের চাকুরি, জীবন যাপনের মান উন্নত করা, সংবাদপত্রের স্বাধীনতা থাকবে। আমরা যে দেশে থাকি, আমি আজকে বরিস জনসন অন্যায় করলে আজকেই আমি কথা বলতে পারি, আমাকে কেউ ধরে নিয়ে যাবে না। তো আমি সেটার ব্যাপারে আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই যে আপনি বলছেন কারণ কি, এই দুর্নীতি কিভাবে যাবে? তখনই যাবে যার জন্য আমরা স্বপ্ন দেখছিলাম, যে একটা
ভোটাভুটি জনগণ যাকে চায়, আপনি যদি নির্ভয়ে নিরপেক্ষভাবে একটা গণতন্ত্রের ভোটাধিকার নিশ্চিত করতে পারেন, তাতে দুটো লাভ। আমি যদি ভালো চালাই, লোকে আমাকে বারবার দেবে। আমি যদি ভালো না চালাই, আরেকজনকে দিবে। এইটাই তো দুনিয়ার নিয়ম। আপনি যদি সেটা নিশ্চিত না করে রাতের অন্ধকারে আগের ইলেকশনে যেভাবে এতগুলা সিটে ডিক্লেয়ার করে দিলেন এমপি, এবং তারা আপনাদের তোষামত করবে, তারা বিভিন্ন সেক্টর থেকে, আপনারা উদাহরণ দিয়েছেন, পার্লামেন্টের 80% ব্যবসায়ী নিয়ে নেবেন, ভালো লোক নেবেন না, রাতের অন্ধকারে এমপি বানিয়ে দিলেন। রাতের অন্ধকারে আগের দিন ভোট চুরি করে ক্ষমতায় এলেন। তো ক্ষমতায় এসে তো দেখলেন, আমি তো দেশে যাই, দেশে যে জনগণের, রিক্সাওয়ালা, কৃষি মজদুর, গ্রামের মানুষ, বন্ধু বান্ধবের সঙ্গে কথা বলি, মানুষের মধ্যে ভীষণ রকম একটা ক্ষোভ রয়ে গেছে। তো এই চালিয়ে তো কোনো লাভ হচ্ছে না। আপনি যখন ব্যাকডোরে শাসন ক্ষমতা নেবেন, তখন আপনাকে নির্ভর করতে হবে আপনার পেটোয়া বাহিনী অথবা পুলিশকে যেভাবে ইউজ করছেন, অথবা আর্মিকে ইউজ করছেন, অথবা এই সব সংসদীয় এমপি যাদেরকে বলছেন, তারা জনগণকে নিয়ে প্রতিনিধিত্ব করেন না। আপনারা তাদের হিসাবের কথা বলছেন। দুর্নীতি তো যারা আগে কিছুই ছিলেন না, 2-3 বছরে হাজার হাজার কোটি টাকা সম্পদের মালিক হয়েছেন, কারো বিচার কোথাও হচ্ছে না। না সন্ত্রাসের বিচার হচ্ছে, না খুন, না হত্যা। তাতে হচ্ছে কি? আপনি যদি জনগণের শক্তিতে বলিয়ান হয়ে পাওয়ারে আসতেন, তাহলে আপনার শক্তি থাকতো জনগণের উপরে। আপনি যেটা করতেন, আপনার পুলিশ নির্ভর হতো না, আমলারা আপনার কথা শুনতো, পুলিশ আপনার কথা শুনতো, আর্মি আপনার কথা শুনতো, জুডিশিয়ারি আপনাদের কথা শুনতো, বাট ইউ লস্ট ইট। এইভাবে রাষ্ট্র পরিচালনা করা যায় না, এটাকে গণতন্ত্র বলা যায় না। কাজে সব মূল হলো, যেটার জন্য আমরা স্বাধীনতা যুদ্ধ করেছিলাম, জনগণের ইচ্ছায় আপনি বলিয়ান হয়ে শাসন ক্ষমতায় আসবেন, চেষ্টা করবেন। খালি খোরাখুরি করলে উন্নয়ন হয় না। আমি তো দেশে যাই, খোরাখুরি কি উন্নয়নের মাত্রা? এই যে আপনি বলছেন আমরা ভয়েস ফর গ্লোবাল বাংলাদেশি করি কিনা, এই যে 1,60,00,000 লোক, তাদের শ্রমের সবটুকু পয়সায় করোনাকালীন সময়ে বলছে সবচেয়ে বেশি টাকা আসছে। টাকা কি গার্মেন্ট থেকে এসছে? গার্মেন্ট ইন্ডাস্ট্রি তো বিকল হয়ে বসেছিল। টাকা তো ওই শ্রমজীবী মানুষগুলো দিয়েছে। তাদের প্রতি আপনাদের দায়বদ্ধতা নাই, দেশের জনগণের প্রতি দায়বদ্ধতা নাই। গণতন্ত্রের সত্যিকার, আপনি গণতন্ত্রের কথা বলছেন, সত্যিকার অর্থে দিলে দেয়ার ইজ অনারেবল এক্সিট। আমরা খুন খারাপিও তো চাই না, আগে তো হয়েছে এই দেশেই। এই যে অন্যায়, অত্যাচার, গুম, হত্যা, রাহাজানি, হুমকি ধামকি দেওয়া, মানুষকে কথা বলার অধিকার ছিনিয়ে নেওয়া, এত এত মামলা, নুরুল কাদের সাহেব বললেন 25 লক্ষ মামলা দেওয়া হয়েছে। কেন? আমরা কি এই জন্য একটা দেশ স্বাধীন করেছিলাম? আমাদের মানুষ, যার কর্মকাণ্ড দেখে আমার এলাকায় যিনি ভালো মানুষ, তাকে আমি নির্বাচিত করব। তিনি বিভিন্ন পর্যায়ে, ইউনিয়ন বলেন, জেলা পর্যায়ে বলেন, ন্যাশনালি বলেন, আমার রিপ্রেজেন্টেশন করবেন উনি পার্লামেন্টে, তাহলেই দেশটা ভালো চলবে। সাজিয়ে অপোজিশন আনবেন। বেগম এরশাদকে আপনি অপোজিশন বানিয়েছেন। লোকের একটা ভালো রাষ্ট্র চলে যখন একটা শক্তিশালী অপোজিশন থাকে। ক্ষমতার তো এইটাই, রাষ্ট্রনীতি তো এইটাই বলে। কাজে সব মূল হচ্ছে সত্যিকার অর্থে গণতন্ত্র প্রতিষ্ঠা করা। এতে যারা আজকে দুঃশাসন চালাচ্ছেন, জনগণের কণ্ঠরোধ করছেন, সংবাদপত্রের কণ্ঠরোধ করছেন, যাকে তাকে ধরছেন, যেই কথা বলে তাকে কথা বলতে দেন না, যারা তোষামত করে তাদেরকে আপনারা সুসজ্জিত রাখছেন, 10% লোককে দিয়ে খুশি রেখে দেশ চালাবেন। এই জন্যই তো এত বীতশ্রদ্ধা আপনারা পাচ্ছেন। আপনারা স্বীকার করেন আর না করেন, আপনারা যখন বিদেশে আসেন, লন্ডনের রাস্তায়, নিউ ইয়র্কের রাস্তায় ইট, পাটকেল, ডিম পড়ে। কেন এরকম হতে হবে? কাজে আপনার প্রশ্নের জবাবটাই এখানে, যে জনগণের শক্তিতে বলিয়ান হলে সেই সরকার জনগণের জন্য কল্যাণমূলক কাজ করতে পারে। আজকে বাংলাদেশে দিনে দিনে যে অবক্ষয়, যে দুর্নীতি, ঘুষ, এগুলো যে চলছে, এগুলো আমরা কোনোদিন শুনিনি। ছোটবেলায় আমরা রংপুরে, কুমিল্লাতে শুনতাম, আমরা বাচ্চারা এক্কা দোক্কা যাই খেলি,
বলছি যে ওই ডিস্ট্রিক্ট বোর্ডের অমুক ইঞ্জিনিয়ার সাহেব ঘুষ খায়, সারা শহর এটা জানে। কিন্তু আজকে এত বছর পরে, স্বাধীনতার এত বছর পরে, মানুষ ঘুষ খাবে না বলে দেশ ছেড়ে পালিয়ে, আমি এরকমও জানি রেলওয়ে ইঞ্জিনিয়ার এরা সব বলছে আমি এই দেশে থাকতে পারবো না, ঘুষ না করলে আমার চাকরিও থাকবে না, আমাকে বদলি করে দেওয়া হয়, আমাকে বিভিন্ন রকম হুমকি ধামকির সম্মুখীন হতে হয়। তারা কোথায় চলে যাচ্ছে? বিদেশে চলে যাচ্ছে, বিদেশকে সমৃদ্ধ করছে। নিজের দেশটাকে আমরা রিক্ত করে দিচ্ছি এইভাবে, দেশটাকে ধ্বংসের মুখে নিয়ে যেয়ে। জি, আমি একটু সাবিনা জানতে চাই যে আপনাদের ভয়েস ফর জাস্টিস, বাংলাদেশের গণতন্ত্রায়ন বা বাংলাদেশে যে অবিচারগুলো হচ্ছে এগুলো নিয়ে আপনারা গ্লোবালি বা ইন্টারন্যাশনালি কোনো কাজ করার সুযোগ হয়েছিল? নিশ্চয়ই, আপনারা আমাদের ওয়েবসাইটে গেলে দেখবেন আমরা যখনই সুযোগ পেয়েছি বাংলাদেশের গণতন্ত্রের জন্য, বাংলাদেশের মানুষের সুব্যবস্থার জন্য যে কোনো অন্যায়, ছোটখাটো অন্যায়, কাদের গণি চৌধুরী সাহেব তো এক্সাম্পল দিয়েছেন, এরকম হাজারো লক্ষ এক্সাম্পল আছে যে মানুষগুলো, আমাদের বাচ্চাগুলো পাশ করে চাকরি পাচ্ছে না, বাইরের লোকরা এসে চাকরি করছে। হ্যাঁ, আমরা নিজেদেরকে অস্বীকার করছি, আমাদের নিজেদের কালচারকে অস্বীকার করছি, আমাদের লিবারেলিজম নামে ধর্মহীনতার দিকে ঠেলে দেওয়া হচ্ছে। কাজেই আগে নাটক কোনো নাটকে তো আমি দেখি না আজান পড়েছে বা রোজা রাখার সময় ওগুলার উদ্ধৃতি আছে, ওগুলা দিলেই আপনি মৌলবাদী হয়ে যাচ্ছেন। এই কালচার তো একদিনে ক্রিয়েট করা হয়নি, এই কালচার দিনে দিনে নারিশ করা হয়েছে। কাজেই হোল জিনিসটা বিভিন্নভাবে বিভিন্ন দিক থেকে আমাদের কালচার, সংস্কৃতি, আমরা যে এই ভূখণ্ডটা অত্যন্ত কষ্ট করে এই ভূখণ্ডকে স্বাধীন করেছি, এইখানে যারা বসবাস করি আমরা তারা বাংলাদেশি, এবং আমরা আমাদের প্রতি শ্রদ্ধাশীল থাকবো বলেই তো এই দেশটার জন্য আমরা এত আত্মাহুতি দিয়েছি। কাজে আপনার প্রশ্নের জবাব ওইখানেই, সব সমূলে উৎপাটিত হবে যদি সত্যিকার গণতান্ত্রিক সরকার আসে। কারণ সরকারের তখন বল হবে না পুলিশ বাহিনী, এই জন্য পুলিশি অত্যাচার। এই যে যেখানে সেখানে আজকে সাংবাদিক ভাইরা যারা তোষামোদি করছেন, বলছেন জন্মদিনে সব পেপারে খালি, আমি সেই অংশটা আছি ডক্টর হাসানাত, আমি সেই অংশটা একটু কাদের গণি চৌধুরীকে জানতে চাইবো। আমি ছোট্ট একটা বিরতি নিয়ে দর্শক, উনি ঢাকায় আছেন, উনি আপনাকে প্রিয় দর্শক শ্রোতা, ধন্যবাদ আবার আমাদের সাথে থাকার জন্য। আপনারা দেখছেন সুপ্রভাত সিটি সাপ্তাহিক আয়োজন ফেস টু ফেস লাইভ। আমি সাংবাদিক নেতা জনাব কাদের গণি চৌধুরীকে একটু দেখাতে চাই যে বাংলাদেশে রিসেন্টলি যে আপনি যে মহান পেশায় চাকরি করেছেন বা যে লেখালেখি করছেন, সেখানে পরিবেশটা কেমন আমরা লক্ষ্য করলাম। যে আপনি যদি একটু দেখেন যে মাননীয় প্রধানমন্ত্রীর জন্মদিনে এই দেখেন, প্রথম আলো ভালো, প্রধানমন্ত্রীর জন্মদিনে শুভেচ্ছা জানাবেন, এতে দোষের কিছু নেই। কিন্তু বাংলাদেশে কি একটাই ব্যাপার একটু বেশি, অনেকেই বলছেন যে অতিরঞ্জিত, যেমন প্রথম আলো দেখেন, ডেইলি স্টার দেখেন, there is no other news। ব্যাপারটা হলো যে এখানে আর কোনো নিউজ নেই। এই যে দেখুন, জনকণ্ঠ দেখেন, সমকাল দেখেন, হ্যাঁ, ইত্তেফাক দেখেন, বাংলাদেশ প্রতিদিন, যুগান্তর। ব্যাপারটা আমি শেয়ার করলাম এই জন্যে যে আপনাদের মতো সাংবাদিকরা বলেন যে আপনি একজন সাংবাদিক নেতা, ঢাকা সাংবাদিক ইউনিয়নের শ্রদ্ধা সভাপতি আপনি, কিন্তু এই যদি হয় আমাদের সংবাদপত্রের নমুনা যে একটা প্রধানমন্ত্রীর জন্মদিনে আর কোন নিউজ কি বাংলাদেশে নেই বা উল্লেখ করার মতো, করোনার মতো পরিস্থিতিতে দাঁড়িয়ে যে অনেকটা তোষামোদি, অনেকটা যে তেল মার্কা অনেকেও বলে থাকেন আর কি। তো আপনি পুরো ব্যাপারটা কিভাবে দেখছেন জনাব কাদের গণি চৌধুরী? ধন্যবাদ আপনাকে। আপনি যেটা বলেছেন যথার্থ বলেছেন, তবে এখানে কিছুটা গ্যাপ আছে। গ্যাপটা এরকম, আপনি যদি দেখেন যে ঘটনাটা আপনি আমাকে একটু আগে দেখালেন, ওয়ার্ল্ডে, দুনিয়ার ইতিহাসে কোন প্রধানমন্ত্রীর জন্মদিনে এরকম ভাবে পত্রিকায় আপনার জ্যাকেট বের করে এটা আপনি দেখবেন না, এটা একটা নজিরবিহীন ঘটনা। এর পিছনে দুটো কারণ আছে। নাম্বার ওয়ান, আপনি যদি দেখেন বাংলাদেশ এখন কি আদতে গণতান্ত্রিক দেশ নাকি স্বৈরতান্ত্রিক দেশ নাকি রাজতন্ত্র চলছে? আমি নিঃসন্দেহে বলবো বাংলাদেশে এখন গণতন্ত্র নেই,
স্বৈরতন্ত্র নেই, চরম ফেসিবাদী একটা রাষ্ট্র, এবং এখানে একটা রাজতন্ত্র চলছে। রাজতন্ত্র বলতে এটা বলবো যে শুধু একটি পরিবারের শাসন চলছে। আপনি যদি কয়দিন আগের একটা ঘটনা দেখেন, আমাদের প্রধানমন্ত্রীর পুত্র সজীব ওয়াজেদ জয়, ঠিক আছে, প্রধানমন্ত্রীর পুত্র, এর বাইরে তো কিছু না। অথচ তার 50 বছর জন্মদিনে, 50তম জন্মদিনে বাংলাদেশ সরকার ডাক টিকিট অবমুক্ত করেছে। এটা বিশ্বের ইতিহাসে কতই নজির দেখাতে পারবেন? কোন রাজতন্ত্র এটি নেই, এটা হতে পারে না। আজকে বঙ্গবন্ধুর জন্য করলে সেটা মেনে নেওয়া যায়, আজকে প্রধানমন্ত্রীর মায়ের জন্য করলে সেটাও মেনে যায়, পুত্রের জন্য সেটা হচ্ছে 50 বছর পুত্রের, প্রধানমন্ত্রীর পুত্রের 50 বছর জন্ম উপলক্ষে সেখানে আবার ডাক টিকিট অবমুক্ত হচ্ছে। এবং সেটা কে করছেন? মা করছেন। এটা হাস্যকর বিষয় যদি বিশ্বাস করেন। বাংলাদেশের মিডিয়ায় যে সরকারের ভুল ত্রুটি ধরে একটি শব্দ লিখেছে কেউ? আপনার দৃষ্টিতে, আমার দৃষ্টি, অন্যদের দৃষ্টিতে সেটা হলো যে এটা মহা অন্যায় করছে মিডিয়া। বাস্তব হলে মিডিয়াকে সমালোচনা করার মতো সে অবস্থা আছে? আজকে মিডিয়া লিখতে তো পারছে না, যে গণতন্ত্র নেই। একটা জিনিস খেয়াল রাখবেন, গণতন্ত্র আছে তো মিডিয়ার স্বাধীনতা আছে, গণতন্ত্র নেই তো মিডিয়ার স্বাধীনতা নেই। গণতন্ত্র নেই বলে আজকে সাংবাদিক লিখতে পারছে না। আজকে আপনি যে জ্যাকেটগুলো দেখছেন সব পত্রিকায়, আপনি মনে করেন কি ওই পত্রিকাগুলো সেটা করেছে? না। আপনি বাইরে দিক দেখলে মনে করেন এটা একটা নিউজ আকারে, না, এটা গভর্নমেন্ট থেকে করে দেওয়া হয়েছে। আমি জেনে বলছি, আমি কয়েকটা প্রতিষ্ঠানের কথা বলেছি, তারা কিন্তু অনিচ্ছাকৃত তাদেরকে দিয়ে দিয়েছে, এগুলো এইভাবে করতে হবে, সব ম্যাটার ওইভাবে রেডি করে দিয়েছে, জাস্ট তারা সেটা ওইভাবে তাদের ইয়ে দিয়ে পত্রিকার ওইভাবে লোগোটা দিয়ে সেভাবে ছাপিয়েছে, বাধ্য করেছে তাদেরকে। এটা হলো বাস্তবতা। এই সত্যগুলো আজ বলতে পারবে না, সাথে সাথে মিডিয়া বন্ধ করে দিবে। সাংবাদিক যেভাবে গুম হত্যা নির্যাতন করছে, আপনি কি জানেন সাগর রুনির কি অপরাধ ছিল? তাকে যেভাবে হত্যা করা হলো। আবার যদি সরকার যদি এটা দেখে যদি অখুশি হয়ে থাকেন, 81 বার কেন তদন্ত রিপোর্ট প্রতিবেদন আপনার পেছাতে হবে? কেন তার বিচারটা করা হচ্ছে না? আপনাকে আরেকটা তথ্য দিই, আপনাদের অনেকের সেটা জানা নেই। আপনার 74-এর সেই দুর্ভিক্ষে সময় সে আপনার ডাল দিয়ে লজ্জা নিবারণকারী সেই কুড়িগ্রামের বাসন্তীর খবর আপনারা জানেন। সে বাসন্তী রিপোর্টটি করেছিল তৎকাল আওয়ামী লীগের পত্রিকা দৈনিক ইত্তেফাকে। সেটা রিপোর্টার ছিলেন শফিকুল কবির, এবং সেটার ফটো সাংবাদিক আফতাব আহমেদ 21 পদকপ্রাপ্ত। দুর্ভাগ্যজনক হলো সত্য, 2013 সালে দুজনে খুন হয়েছেন। আমি এর বাইরে আপাতত বলতে নারাজ, শুধু এতটুকু বলি, ওই দুজনেই 2013 সালে আওয়ামী লীগ ক্ষমতাটা খুন হয়েছেন। বাইরে মন্তব্য আমাকে দিয়ে আর করাবেন না দয়া করে, এতটুকু শুধু আপনাদেরকে বলি, বাকিটা সময় আসলে বলবো। এই অবস্থা আজকে একটা রাজতন্ত্র, যেখানে চরম ফেসিবাদী রাষ্ট্র, সেখানে সাংবাদিকরা কি করবে? আপনি জানেন যে মাহফুজা নাম, যিনি আওয়ামী লীগের সমর্থক লোক, তার বাবা আওয়ামী লীগের এমপি ছিল বঙ্গবন্ধুর সাথে, আবুল মনসুর আহমেদ, তার বিরুদ্ধে 75টি মামলা দেওয়া হয়েছে। কয়েক হাজার কোটি টাকা তার বিরুদ্ধে যে সম্মানহানির মামলা করছে, কয়েক হাজার কোটি টাকা দিতে হয় সেটা যদি সাজা হয়। এই অবস্থা। মতিউর রহমানের বিরুদ্ধে খুনের মামলা দেওয়া হয়েছে, প্রথম আলোর সম্পাদক, জানেন সেটা? কিছু লিখতে পারে না। আপনি যদি মানব জীবনের সম্পাদকের বিরুদ্ধে অনেকগুলো মামলা দিয়ে রেখেছে, লিখতে পারেন না। উনি নিজে লিখেছেন একটা কলাম, আমাদের হাত পা বাঁধা, ইচ্ছে করলে অনেক কিছু লিখতে পারি না। এই অবস্থা মিডিয়ার, সাংবাদিকদেরকে আপনি দোষ দিয়ে লাভ নেই। তারপর সাহস করে কিছু কিছু তো এখনো দুর্নীতি রিপোর্ট, অনিয়মের রিপোর্ট, যা কিছুটা মিডিয়া এত দুরবস্থার মধ্যে, এত আপনার ফেসিবাদী এরকম দুঃশাসনের মধ্যে কিছু কিছু তারপর সাংবাদিক লেখার চেষ্টা করে, যখনই লেখে তখনই তার বিরুদ্ধে ফিরেছে। আপনি এই যে রুজির ইসলামের কথা যদি বলেন, প্রথম আলো, তাকে কি বলা হয়? অনুসন্ধানী সাংবাদিকতা, আমরা বংশীবাদক বলি এই মেয়েটাকে। দুঃসাহস, মানে সাহসিকতার সাথে তিনি বিভিন্ন দুর্নীতি রিপোর্টকে তিনি লিখেছিলেন। কি লিখেছিলেন? তিনি লিখেছিলেন যে মুক্তিযোদ্ধাদের কেস্টের সোনার 12 আনাই মিছে। সেই কেস্টের সত্য রিপোর্টটার জন্য ওই কেস্টের সোনা যারা চুরি করেছিল তাদেরকে গ্রেফতার করা হয়েছে। উল্টো কি করা হয়েছে? যিনি লিখেছেন সেই রুজিন ইসলামকে কিভাবে নিগৃহীত করে জেলে ঢুকানো হয়েছে আপনারা জানেন। আমার আন্দোলন করে তাকে বের করে এনেছি। তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের দুর্নীতি রিপোর্ট করেছেন, অসংখ্য রিপোর্ট, সেখানে নিয়োগ বাণিজ্যের কথা তিনি তথ্য সহ লিখে দিয়েছেন। ওই দুর্নীতিবাদদেরকে ধরেনি, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। রুজিন ইসলামকে ধরে নিয়ে গেছেন। আরেক দুর্নীতিবাদের একটা নিউজ শেয়ার করার যারা কাজল, ফটো সাংবাদিক কাজল, আপনারা জানেন, সেই কাজলকে তো গুমে করে দেওয়া হয়েছিল। আমরা সাংবাদিকরা বিভিন্ন পেশাবার রাস্তায় নামার পরে তাকে ছেড়েছে, কিন্তু তার মামলা জানিয়ে প্রতি সপ্তাহে তাকে হাজিরা দিতে আদালত। এমনকি ওই মামলার অন্য আসামিদেরকে ছেড়ে দিয়ে তার বিরুদ্ধে চার্জশিট গঠন করা হয়েছে সপ্তাহ 2 আগে। বুঝছেন কি পরিমাণ নিপীড়নের মধ্যে আছে? মাহমুদুর রহমানকে চেনেন?
সত্যনিষ্ঠ সাংবাদিক, সত্য লেখেন, এরকম বাংলাদেশে যদি তার মতো যদি সৎ লোক থাকতো, সরকারে থাকতো, বাংলাদেশের দুর্নীতি এমনিতেই নির্মূল হয়ে যেত। সে মাহমুদুর রহমানকে কিভাবে নিগৃহীত করেছে, কিভাবে মেরেছে, কিভাবে তাকে রিমান্ডে নিয়ে তার বিশেষ অঙ্গে চাপ দিয়ে তাকে সেন্স করেছে, সে বর্ণনা তিনি দিয়েছেন। আর দেশ ছেড়ে তাকে পালাতে হয়েছে। টিভির কনক সারুকে বাংলাদেশে থাকতে পেরেছেন, ইলিয়াস থাকতে পেরেছেন, অলিউল রহমান থাকতে পেরেছেন, দেশ ছেড়ে পালাতে হয়েছে এদেরকে। এমনি ভয়ঙ্কর ভয়ানক পরিস্থিতিতে আজকে এখানে মানুষ সাংবাদিকতা করছেন। আপনি এখন আর আমাদের মিডিয়া থেকে সত্য তথ্য আশা করতে পারেন না ভাই, আশা করা বোকামি ভাই। এই জন্য সাংবাদিকের দায়ী করে লাভ নেই। আর আমাদের মতো সাংবাদিক, আমরা 10 বছর বেকার, আমাদের কোনো পত্রিকায় নেওয়ার সাথে সব পত্রিকা বলে যে নেওয়ার জন্য, আমাদেরকে নেওয়ার জন্য তারা উদ্গ্রীব, পারে না। সরকার থেকে বলে দেওয়া হয়, বিশেষ বাহিনী বলে একে নেওয়া যাবে না। জানেন, মাঝে মাঝে টক শোতে সেটা বন্ধ করে দেওয়া হয়। কোথায় সেদিন টক শোতে ঝড় তুলতেন আসিফ নজরুল, আজকে তাকে টক শোতে আপনি দেখেন? সেদিন আপনার টক শোতে ঝড় তুলতেন, বিবেকবান মানুষের কথা বলতেন নিউ এজের সম্পাদক নুরুল কবির, আজকে তাকে দেখেন টক শোতে? যারা টক শোতে কথা বলতেন, সত্য কথাগুলো তুলে ধরতেন, সেসব সাহসী সাংবাদিক, সেসব সাহসী ব্যক্তিদেরকে আজকে টক শোতে ডাকা হয় না, ডাকতে দেওয়া হয় না। একটা ভয়ঙ্কর পরিস্থিতি আছে বাংলাদেশ। যেমন রাজনীতিবিদরা ভিন্ন মতের রাজনীতিবিদ যেমন এক ভয়ঙ্কর পরিস্থিতি, তেমনি আজকে সাংবাদিকও এক ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে আছে। তার মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর জিনিসটি করছে তারা, একটা ডিজিটাল নিরাপত্তা আইন নামে একটা কালোর চেয়ে কালো একটা আইন করেছে। এরকম এটা কোন মানব শাসিত সমাজে এই ধরনের আপনি কল্পনাই করতে পারেন না। একটা দানবীয় শাসন যেখানে, জঙ্গলি শাসন যেখানে, সেখানে এই ধরনের আইন হয়। সেই জঙ্গলি আইন এই রাষ্ট্রে চালিয়ে এই দেশের শুধু সাংবাদিক নয়, আজকে ভিন্ন মতের মানুষ, সাধারণ মানুষ, শিক্ষক, সাধারণ ছাত্রদেরকে আজকে ডিজিটাল আইনে একটু সরকারি সমালোচনা করবেন, সাথে সাথে আপনার 14 শিখের ভাত খেতে হচ্ছে, তাদেরকে ধরে নিয়ে চলে যাচ্ছে ডিজিটাল নিরাপত্তা আইনের মাধ্যমে। অর্থাৎ এমন কোন নিপীড়ন নাই যা এই রাষ্ট্র এই সাংবাদিক উপর করছে। কদিন আগে জানেন যে সব আপনার পোর্টালগুলো বন্ধ, নিউজ পোর্টালগুলো বন্ধ করে দিয়েছে। আজকে যদি দেখেন, আমরা মনে করি বিজ্ঞাপনের কথা বলে যে ভারতীয় মনে হয় কিছু টিভিকে বন্ধ হয়েছে, তা নয়। আপনি এখন দেখেন আল জাজিরা বন্ধ হয়ে গেছে, বিবিসি বন্ধ হয়ে গেছে। অনেক বড় বড় যেসব সংবাদ সংস্থা আমরা সত্য তথ্য কিছুটা পেতাম, এটা আপনারা মনে করবেন না যে ওই যে জি বাংলা, ওই যে ইন্ডিয়ান কতগুলো কালচার অনুষ্ঠান থেকে, সেটা বন্ধ করার জন্য নয়, এটা ওদেরকে অখুশি করার জন্য করেছে, এটা নয়। এটা করছে আল জাজিরা সহ যেসব সত্য তথ্য বাংলাদেশে প্রচার করতে, যেসব বিদেশি সংবাদ মাধ্যমে প্রচার করতে, সেগুলোর কন্ট্রোল করার জন্য আজকে এটি করা হয়েছে। আচ্ছা, কন্ট্রোল রুটের চূড়ান্ত সীমায় চলে গিয়েছে। আজকে মানুষ কথা বলতে পারে টক শোতে, আমরা যারা যাই আমরা সব কথা বলতে পারি। আপনাদের বিদেশি গুলোতে যেভাবে কথা বলতে, অন্যখানে আজকে বলবো সাথে সাথে বন্ধ করে পরে তারা ডাকবেন, আমাদের আগে বলে ভাই একটু রেখে রেখে বলবেন। এটা হলো একটা বাস্তবতা বাংলাদেশের। কারণ ফেসিবাদী, চরম ফেসিবাদী শাসন আজকে বাংলাদেশে চলছে। এই অবস্থায় সাংবাদিকদের আপনার দোষ দিয়ে লাভ নেই, ইভেন মালিকদেরও দোষ দিয়ে লাভ নেই। একদিকে হলো মালিকরা সব আওয়ামী লীগের লোক, দ্বিতীয়ত হলো মালিকরা অনেকে লিখতে চান, যারা একটু ভিন্ন মত আছে তাদেরকে লিখতে দেওয়া হয় না। মাহফুজা নামের বিরুদ্ধে মতো সাংবাদিকের বিরুদ্ধে 75তে মামলা থাকলে চোর না ডাকাত না খুনি, সে কিভাবে লিখবে? মতিউর রহমান খুনের মামলা দিয়ে রাখছে, কিভাবে লিখবে? মতিউর রহমান কিভাবে লিখবে বলুন? জনাব কাদের গনি চৌধুরী, আমি আপনার কাছে আবার আসবো। আমি একটু ডক্টর হাসানাতের কাছে যেতে চাই। ডক্টর হাসানাত, আপনি জেনে থাকবেন যে বাংলাদেশের যে গণতান্ত্রিক প্রক্রিয়ার পরিবর্তনের জন্য সেটা হলো যে একটা নির্বাচন, কিন্তু বাংলাদেশে তো সেই নির্বাচন ব্যবস্থা একটা সময় যে স্বাধীনতার পরবর্তীতে যেই মানে কি বলা হয় যে বাংলাদেশের যে নির্বাচনের মাধ্যমে জয়লাভের পরে পাকিস্তানি আমাদেরকে ক্ষমতা সুফল ভোগ করতে দেয়নি বলেই আমাদের বিরুদ্ধে যে অসন্তোষ, বিক্ষোভ, তার সেখান থেকে মুক্তিযুদ্ধের পরবর্তীতে আবার সেই দেশ, আবার সেই ইলেকশন আসলো। শেখ মুজিবুর রহমান ক্ষমতা ছিলেন, ওনার পরবর্তীতে জিয়াউর রহমান দল গঠন করলেন, সেখান থেকে উনি ইলেকশনের মাধ্যমে আবার ছিলেন। আবার এরশাদ আসলেন, সেখান থেকে একটা ইলেকশন 91, 2001, 7, তারপরে আর্মি শাসন 2 বছর, তারপরে আওয়ামী লীগ সরকারের গত 3 বছর। বিশেষ করে গত দুটো ইলেকশনে যে মানুষের ভোটার উপস্থিতি একবারে নেই বললেই চলে। মানে যেমন একটা জিনিস সময় লক্ষ্য করা গেল যে 2001 বলেন, 96 বলেন, 91 বলেন, যে নির্বাচনগুলোতে মানুষের উপচে পড়া ভিড়, যে রেকর্ড পরিমাণ, কিন্তু যতই দিন যাচ্ছে স্বাধীনতার 50 বছর এসে দাঁড়িয়ে বাংলাদেশের মানুষের মধ্যে ভোটের যে সংস্কৃতি সে টোটালি হারিয়ে গেছে। একটা অনীহা, যাচ্ছে না কোনোভাবেই, মানে মানুষকে নেওয়া যাচ্ছে না। কি মনে করবেন আপনি? আপনার কাছে কি মনে হয় কেন নেওয়া যাচ্ছে না বা নেওয়ার উপায়টা কি?
ধন্যবাদ। আমি তো আপনার আগের সুযোগে আমি বলছিলাম যে কোন ধরনের গণতন্ত্র হলে, কোন ধরনের ভোটাধিকার দিলে যে সরকারের, যে সরকারি প্রশাসনে আসেন বা দায়িত্ব পাবেন তাদের হাতটা বলিয়ান হবে। সেই পথ থেকে বিচ্যুতি ঘটেছে প্রবলভাবে। কাদের গনি চৌধুরী সাহেবের বক্তব্যের পরে তো আর কিছু থাকে না। উনি অন দি গ্রাউন্ড থেকে নির্ভয়ে নির্ভীকভাবে বলছেন যেগুলো কথা আমাকে বিস্মিত করছে। কারণ আমরা বাইরে থেকে দেখি সুশীল সমাজে, সিভিল সোসাইটিতে প্রেস কনফারেন্স বলতে যেটা বোঝা যায়, বাংলাদেশের প্রেস কনফারেন্স গুলোতে কি হচ্ছে, শুধু স্তুতি, কোন কোয়েশ্চেন আনসার আমরা দেখি না। কাজেই আপনি জিজ্ঞেস করছেন আমরা বিদেশ থেকে কি করতে পারছি, যে দেশটা থেকে খেয়ে পরে বড় হলাম সেই দেশটার প্রতি মায়া তো আছে। আমরা বিদেশে যারা থাকি তারা 99% দেশপ্রেমিক। কাজেই দেশের কাছে কেমন চাওয়া পাওয়া নাই, দেশের মানুষ ভালো থাকুক সেটা চাই। সেই জন্য বলছি যে যারা সাহসী সাংবাদিকতা করেন তাদের প্রতি সশ্রদ্ধ সালাম। এত হুমকি, এত খুন, হত্যা নজিরবিহীন, একদম এক্সাম্পল দিয়ে কাদের চৌধুরী সাহেব বলে দিয়েছেন এরা কথা বলেছিল, এদেরকে নির্বাক করে দেওয়া হয়েছে, এদেরকে খুন করা হয়েছে, সরিয়ে ফেলা হয়েছে। এই যে টিরানি, ইতিহাস কি শিক্ষা দেয়? আমাদের এই বয়সেই আমরা শিখেছি টাইরান্সরা ডু নট লাস্ট লং। তারা যেভাবে মনে করছেন আমরা চিরকাল গদিতে থাকবো, যেমন করে পারি থাকবো, সংবাদপত্রের ত্রুটি ধরে মানুষকে ভোটাধিকার না দিয়ে। আপনি সত্যিই বলেছেন, আমাদের দেশে আগে ভোট সময় আসলে হই হই রই রই একটা উৎসবের মতো হতো। গত 2 ইলেকশনে আমি ঢাকায় ঘুরে দেখেছি, আমি দেখেছি ইলেকশনের নামে কি হচ্ছে। আপনারা সেটা জানেন, এটা পুনরাবৃত্তি করতে চাই না। কিন্তু যেটা সবসময় মনে হয়, এই যে কাদের চৌধুরী সাহেব বলছেন যে বিএনপিকে যদি বলা হয় একটা সরকার, বারবার 3বার খালেদা জিয়া প্রধানমন্ত্রী হয়েছিলেন, তাদের প্রত্যেকটা নেতার বিরুদ্ধে নাম ধরে ধরে কাদের চৌধুরী সাহেব বললেন এদের বিরুদ্ধে মামলা, এবং সেই মামলাগুলো আবার এখন বলা হচ্ছে গণতন্ত্রের ইলেকশন ভোট হবে তার আগে এগুলো সুচারু সুচিন্তিত ভাবে সামনে নিয়ে আসা হচ্ছে। তো এই যে অত্যাচার, এই যে সংবাদ সাগর রুনি থেকে শুরু করে আমরা বিদেশে ফলো করি, এই যে ডিজিটাল অ্যাক্টের কথা বলছেন, শুধু আপনি বলছেন আপনাদের, আমাদের চেষ্টা ভয়েস ফর গ্লোবাল বাংলাদেশি বা ভয়েস ফর জাস্টিস থেকে আমরা চেষ্টা করেছি, এমন ভাবে চেষ্টা করছি যে ডিপ্লোম্যাটিক্যালি বলার চেষ্টা করছি তোমাদেরও তো অনারেবল এক্সিট দরকার। আমরা তো 15ই আগস্টের খুন খারাপি চাই না। ওই শেখ সাহেবকে হত্যা করা হয়েছিল বলেই তো খুন খারাপির এক্সাম্পল ওইখান থেকে আরো বেশি পাকাপোক্ত ভাবে আমাদের সমাজে। আমাদের বাংলাদেশি সমাজটা খুব সহজ নিরীহ সমাজ ছিল, সেটাকে সম্পূর্ণভাবে নুরুল কাদের চৌধুরী সাহেব বলছেন, ঠিকই বলেছেন, প্রত্যেকটি ক্ষেত্রে, শুধু রাজনীতিতে না, প্রশাসনে, জুডিশিয়ারিতে, গ্রামে যান, গ্রামের মানুষকে বিষাক্ত করে তুলেছে। ক্যাডার বাহিনী গড়ে তুলে তারা ভাবছে আমরা তো ব্যস্ত কিছু করি না, খালি ঘুষ খাই, চাঁদা তুলি, একে ভয় দেখিয়ে টাকা নেই, একে ধরি রিমান্ডে নিয়ে যাই, ভালোই তো চলছে। এই সরকারের পতন হলে আমরা যাব কোথায়? কাজেই যে উদ্দেশ্যে আমরা একটা সুন্দর দেশ করার জন্য যুদ্ধে গিয়েছিলাম, সেই উদ্দেশ্যগুলো একেবারে নস্যাৎ করে দিচ্ছে। কিন্তু এইভাবে দেশ চলে না, সংসার চলে না, ওনারাও বেশি দিন থাকবেন না। তোষামতকারী যারা অ্যাডভাইজার হয়েছেন, আমারই বন্ধু বান্ধব অ্যাডভাইজার, তাদের উদ্দেশ্যে আমরা বলি ইউ আর নট অ্যাডভাইজার, নাইদার ইউ আর ওয়েল উইশার অফ দি প্রাইম মিনিস্টার। তোমরা ভুল পথে চালিত করছো, তোমাদেরকে আরো কেউ চালায়। তা না হলে দেশের এই সব যে এক্সাম্পল কাদের গনি চৌধুরী সাহেব দিচ্ছেন, এটা তো নিজের পায়ে কোড়ালের মতো। নিজেদের সংবাদপত্র, নিজেদের বিশিষ্ট মানুষগুলোকে ধ্বংস করে দিয়ে, হুমকি দিয়ে। আগে এক সময় ছিল মানুষ, কই 47-এর সময় তো আমাদের বাবারা লড়কে লেঙ্গে পাকিস্তান করে ভারতের ওখান থেকে বেরিয়ে এসেছিলেন, তখনও তো বন্দুকের ভয় ছিল না। 71-এ আমরা যখন মুক্তিযুদ্ধে গেছিলাম তখনও বন্দুকের ভয় ছিল না। তো এখন কিসের ভয়? আপনি যেটা জিজ্ঞেস করছেন, আমরা বারবার এখানকার পার্লামেন্টে, এখানে সেনেটর, এখানে এমপিদেরকে বলি যে আমার দেশটার এই অবস্থা, কিন্তু আগের সেই যোগ নাই যে ইন্টারভিন করবে। আফগানিস্তানে তেল আছে বা অমুকখানে তেল আছে বলে এরা ঝাঁপিয়ে পড়েছে, কিন্তু বাংলাদেশে যেহেতু এটা নেই,
জিম্বাবুয়ের মতো অবস্থা। কাজেই আমাদেরকে নিজেদেরকে, আমরা বাইরে থেকে চেষ্টা করি বানরের বাসে তৈলাক্ত বাস পাওয়ার মতো, পার্লামেন্টে যে বলি আমাদের দেশের গণতন্ত্রের কথা, বাক স্বাধীনতার কথা, একটু আগে পরের মুহূর্তে পড়ে যাই নিচে। জিনিসটা আসতে হবে ফ্রম উইদিন। সাহসী সাংবাদিক, সাহসী মানুষ যারা এখনো আছেন, আমি বিশ্বাস করি দেশপ্রেমিক মানুষ এখানে আছেন, দেশ থেকেই আসতে হবে। তাহরির স্কোয়ারের মতো দেশের হাজার হাজার শহীদ মিনার থেকেই আসতে হবে। জি, আপনার কথায় স্পষ্ট যে আমি শেষ কথাটা বলি, গণতন্ত্রে ফিরিয়ে আনার শেষ চেষ্টাটা দেশ থেকেই আসবে। আমরা বিদেশে থেকে দেশের মঙ্গল চাই, এটা আসতেই হবে। এইভাবে একটা দেশ চলতে পারে না। এই যে ধন্যবাদ, অশেষ ধন্যবাদ ডক্টর হাসানাত হোসেন, যে আসলে সত্যি কথা যে দেশের মধ্য থেকে আসতে হবে। যেমনটা হয়েছিল 1971-এ, যেমনটা হয়েছিল 69-এর গণ অভ্যুত্থানে, যেমনটা হয়েছিল 52-এর ভাষা আন্দোলন, যে মানুষের অধিকারকে মানুষকে আদায় করে নিতে হবে। তো আমি আসলে এটাও সত্যি যে টাইরান্সরা বেশি দিন টিকবে না, এটা বিশ্বাস করতে হবে, সেটা ইতিহাস বলে। এবং জনগণ যেদিন রুখে দাঁড়াবে সেদিন এদের পালাবার ব্যবস্থা ওনারা রাখবেন না। ওনাদের জন্য আমাদের উপদেশ হলো, ভালো ইলেকশন দেন, মিন করেন যে ইট ইজ ইলেকশন, নির্ভয়ে অকুত ভয়ে সবাই যাতে ভোট দিতে পারে, তাদের পছন্দের মানুষকে দিবে, তারা জনগণের সত্যে বলিয়ান হয়ে পার্লামেন্টে যাবে, দেশ শাসন করবে। তখন পুলিশরাও ভয় পাবে, আমলারা ভয় পাবে। আমি একটু সর্বশেষ প্রশ্নটি রাখতে চাই কাদের গনি চৌধুরীর কাছে, যে আমি খুব মনোযোগের সঙ্গে শুনছি, আপনি ওনাকে প্রশ্ন করেন। জি ধন্যবাদ, ধন্যবাদ, জি ধন্যবাদ ডক্টর হাসানাত হোসেন। যে আমি একটু কাদের গনি চৌধুরীর কাছে যেতে চাই অনুষ্ঠানের শেষের অংশে, যে আমরা শুনলাম বাংলাদেশের গণতান্ত্রিক অবস্থা কেন যাচ্ছে না, কারণ আসলে এগুলো অনেক অবস্থাকল তৈরি করে রাখা হয়েছে, যার জন্য এখন মানুষ ভোট কেন্দ্রে যাচ্ছে না। কিভাবে যাবে? গেলে তো দেখা যায় যে ভোট হয়ে গেছে, তারপরে যাবেন কেন যদি আপনার ভোট হয়েই যায়? তো আমি সর্বশেষ প্রশ্নটা রাখতে চাই শ্রদ্ধাভাজন কাদের গনি চৌধুরীর কাছে, বাংলাদেশ কি এই যে গণতান্ত্রিক প্রত্যয়ে স্বাধীন হওয়া দেশ, ঠিক আবার মাঝে মাঝে দেখা যায় যে অতি বেশি পরিমাণে স্বৈরতান্ত্রিক? তো এটা কোন জায়গায় অবস্থান করছি আমরা? কি এটা গণতান্ত্রিক অবস্থায় নাকি স্বৈরতান্ত্রিক? কোন অবস্থায় আপনি এটাকে সংজ্ঞায়িত করবেন? অনুষ্ঠানের লাস্টে আপনি একটু সংক্ষেপে বলবেন জনাব কাদের গনি চৌধুরী। ধন্যবাদ মোহাম্মদ মাসুম। আমি খুব চমৎকার ভাবে আমাদের হাসান স্যার খুব চমৎকার ভাবে আমাদের গণতান্ত্রিক অবস্থা কি অবস্থা সেটা তুলে ধরেছে। আপনি যেটা বলছেন বাংলাদেশকে, আমি তো গণতান্ত্রিক তো নয়, স্বৈরতান্ত্রিক আমি মনে করি না। বাংলাদেশ এখন চরম একটা ফেসিবাদী রাষ্ট্র। অন্য কথা যদি বলেন, বাংলাদেশে এখন অনেকটা রাজতন্ত্র, এক ব্যক্তির শাসন, এক পরিবারের শাসন আজকে শুরু হয়েছে। এটা হলো বাস্তবতা বাংলাদেশের। আপনি যেটা বলেন, আচ্ছা ভোটাররা কেন যাচ্ছেন না, আপনি নির্বাচন কমিশনের উপর জনগণ তার আস্থা হারিয়ে ফেলেছে। এখন তাই ভোটাররা কিন্তু ভোট দিতে চান না। আপনি ঢাকা সিটি, ঢাকার আপনার 5 আসনে কিছু একটা উপনির্বাচন আপনারা দেখে যায়, সেখানে 10% ভোট পড়েছে। এতে কিন্তু আমাদের নির্বাচন কমিশন বা সরকার লজ্জা পান না, কারণ তাদের কাছে ভোটাররা ভোট দিলেও ভোট দিতে পারলো কি পারলো না সেটা বড় কথা নাই। তারা এই ইলেকশন কমিশন তাদের পছন্দের লোককেই সরকারে বসাতে পেরেছেন, এটাই হলো তাদের কাছে বড় পাওনা। এরকম নির্লজ্জ বেহায়া একটা আপনার ইলেকশন কমিশন দুনিয়ার ইতিহাসে আর দ্বিতীয়টি আপনি দেখতে পারবেন না। এটা হচ্ছে অবস্থা। রাজনীতি, নির্বাচন, ভোট বাদ এসব বাঙালির কিন্তু সবচেয়ে একটা পছন্দের বিষয় ছিল, সেটি আজকে তো ধ্বংসের মুখে, ধ্বংস করে দিয়েছে। অর্থাৎ নির্বাচন কমিশন ভোট ব্যবস্থাকে একেবারে ধ্বংস করে দিয়েছে। দিনের ভোট রাতে গ্রহণের পরও এই সরকার কিন্তু লজ্জা পায় না। 5-5 7-5 ভোট হয়, এরপরও এই সরকার লজ্জা পায় না, এই ইলেকশন কমিশন লজ্জা পায় না। এই অবস্থা যত পরিবর্তন আনতে না পারেন, তাহলে জনগণকে আপনি ভোট কেন্দ্রে নিতে পারবেন। এই জন্য কি দরকার? এই জন্য হলো নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দরকার। নির্দলীয় সরকারের অধীনতা জনগণ যতক্ষণ না বুঝবে যে আমার ভোট আমি দিতে পারবো, আমার ভোট সঠিক জায়গায় গণনা করা হবে, ততক্ষণ মানুষ কিন্তু নির্বাচনে ভোট কেন্দ্রে যাবে না। এবং সরকার বরাবরই চায় জনগণ যেন ভোট কেন্দ্রে না যায়। তাই এই দেশে যদি গণতন্ত্র যদি আনতে চান, এদেশে ভোটের ভাতের অধিকার যদি ফেরত আনতে চান, এদেশে স্বাধীনতা সার্বভৌমত্ব যদি রক্ষা করতে চান, গুম খুন হত্যা এগুলো যে বন্ধ করতে চান, এটা মানবিক রাষ্ট্র চান, তাহলে একটা নির্দলীয় সরকারের অধীনে একটা নিরপেক্ষ নির্বাচন দরকার। আজ আওয়ামী লীগের লোকজন বলেন, আমাদের কেউ কেউ টকশোতে গিয়ে বলেন যে তত্ত্বাবধায়ক সরকার তো সংবিধানে নেই, তাহলে কি করে দেব, এটা তো সংবিধানের সাথে সাংঘর্ষিক। আমি তাদেরকে বলি, সংবিধান মানুষের চেয়ে গুরুত্বপূর্ণ নয়, বেশি গুরুত্বপূর্ণ নয় সংবিধান মানুষের চেয়ে।
কারণ মানুষের জন্য সংবিধান, সংবিধান যে মানুষ নয়। এখন তাদেরকে আমি প্রশ্ন করতে চাই যে 1991 সালে যে নির্বাচন আমরা করেছিলাম, তখন শাহাবুদ্দিন আহমেদ ছিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। উনি প্রধান বিচারপতি থাকা অবস্থায় হাসনাত শাহ বারক করে জানবেন, উনি প্রধান বিচারপতি থাকা অবস্থায় অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব যে পালন করেছিলেন, সেটা কোন সংবিধান মতো তিনি করেছিলেন? সেটাই সংবিধান মতো হয়েছিল? যদি বলি 2008-9 সালে যে তদারকি সরকার ফখরুদ্দিন মইনুদ্দিনের সরকার 2 বছর দেশ শাসন করেছিলেন, সেটা কোন সংবিধান মতো হয়েছিল? আমি ওই যে বুদ্ধিজীবী টকশোবাজ যারা টকশোতে কথা বলেন, আওয়ামী লীগ নেতারা, তাদের কাছে এই প্রশ্নটা আমি রাখতে চাই। আমি আরো রাখতে চাই, 1971 সালে যে আমরা যে স্বাধীনতা যুদ্ধ করেছিলাম, সেটি কোন সংবিধান অনুযায়ী হয়েছিল? পাকিস্তানের সংবিধান অনুযায়ী হয়েছিল সেটি? সব ক্ষেত্রেই আপনি সংবিধান সংবিধান বললে হয় না। সংবিধান যে মানুষ এবং আপনার দেশের স্বার্থ অনেক 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 বড়, সেটা চিন্তা করতে হবে। সংবিধান যে কোনো সময় চেঞ্জ করা যায়, এতে অপরাধ কিছু নেই। একটা ভালো কিছুর জন্য সংবিধান চেঞ্জ করার, অপরাধ এই কোনো চেঞ্জের সুযোগটা রাখা হয়েছে আপনার ভালো কিছুর জন্য। আপনার মানুষের কে ভোটে দিতে দেবেন না, আপনি অনির্বাচিত দিনে পরে রাতে করে ক্ষমতা দখল করবে। তার চেয়ে কি সংবিধানকে পরিবর্তন করা কিংবা সংবিধানের বাইরে গিয়ে গ্রহণযোগ্য একটা যে রাষ্ট্রের উপকার আসে, জনগণের উপকার আসে, সেই ধরনের কিছু করা কি মহা অন্যায় হয়ে যাবে? একটা জিনিস আপনি খেয়াল করবেন, একটা যদি আপনি দেখেন, আওয়ামী লীগ যখনই তাদের অধীনে নির্বাচন হয়েছে, কখনো কিন্তু সুষ্ঠু হয়নি। 1973 সালের নির্বাচন হাসনাত স্যার আমার চেয়ে অনেক ভালো করে জানবেন, আমি তখন শিশু। সেই নির্বাচনও সেদিন কিন্তু আপনার অত্যন্ত বিতর্কিত নির্বাচন হয়। যাকে ঘোষণা দেওয়া হয়েছে যেমন অলিহাত, পরে তাকে আবার উল্টিয়ে দেওয়া হলো ব্যালট বাটিকা নিয়ে। সেখানে অনেক চট্টগ্রামে অনেকগুলো আসনে সেখানে 73 সালে সেখানে কিছু আসন ছেড়ে দিলে কিছু হতো না, সেটাও ছেড়ে দেওয়া হয়নি। আপনি যদি 96 নির্বাচনের সময় আমাদের খেয়াল আছে, জনতার মঞ্চ তৈরি করে সেদিন ক্ষমতা দখল করে নিয়েছিল আওয়ামী লীগ। সেদিনও কিন্তু সুষ্ঠু মাস ভোট দিতে পারেনি, ঠিক তাও কিছু ভোট দিতে পেরেছিল। 2008 সালের নির্বাচন আপনি দেখেন, কাউকে ভোট দিতে দেওয়া হয়নি। আপনি যে 2014 সালে আওয়ামী লীগের অধীনে যে নির্বাচন হলো, সেখানে তো 5% ভোট পড়েছে বলে পর্যবেক্ষণ বলছে, কেউ কেন্দ্রে আমরা কুকুরকে দৌড়াদৌড়ি করতে দেখেছি, আপনার সেখানে কোনো মাঠে কোনো লোক দেখিনি। এটা ইন্টারন্যাশনাল মিডিয়াতে এসেছে, বাংলাদেশের মিডিয়াতে এসে 2018 সালের নির্বাচন তো দিনের পর রাতে করে ফেলেছে আগে। অর্থাৎ এটা প্রমাণিত হয়েছে, অন্তত আওয়ামী লীগ আমলে, বিশেষ করে রাজনৈতিক সরকারগুলো আমাদের নিরপেক্ষ হয় না। আওয়ামী লীগের আমলে তো একেবারেই নিরপেক্ষ, তো দূরের কথা মানুষ ভোটে দিতে পারে না, এটা হলো একেবারে সত্য। তাহলে এই অবস্থায় আমরা কোনো অবস্থাতেই এখন যদি আপনি যদি বলি, এখানে হাসনাত স্যার আছেন, যদি বিএনপি স্ট্যান্ডিং কমিটির সবাইকে ইলেকশন কমিশনার বানিয়ে দেন, শেখ হাসিনা ক্ষমতা রেখে, তারপর সুষ্ঠু নির্বাচন হবে না। তারপরও বিএনপি যদি 80% ভোটও পায়, তারপরে ক্ষমতায় যেতে পারবে না। আমি চ্যালেঞ্জ করে বললাম, হাসিনাকে ক্ষমতা রেখে ইলেকশন কমিশন সব বিএনপি স্ট্যান্ডিং কমিটিতে বসাই দিল, আপনি ক্ষমতায়, মানুষের সুষ্ঠু ভোট হবে না এবং জনগণের ভোটে বিরোধী পক্ষ ক্ষমতায় যেতে পারবে না, আওয়ামী লীগের ক্ষমতায় যাবে। তাই পথ একটাই, সেটা হলো এই সরকারের অধীনে নয়, একটা নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে একটা নির্বাচন। সেটা কিভাবে হবে? রাজনৈতিক দলগুলো বসে সেটা ঠিক করবে। এটা দেশের জন্য, জনগণের জন্য, গণতন্ত্রের জন্য সবচেয়ে সুন্দর পথ, মঙ্গলের পথ, শান্তির পথ। ধন্যবাদ জনাব কাদের গনি চৌধুরী, খুব সুন্দরভাবে বুঝিয়ে বলেছেন। আমরাও চাই বাংলাদেশের গণতান্ত্রিক পরিবেশ, যেই প্রত্যয় বাংলাদেশ স্বাধীন হয়েছিল, 30 লক্ষ শহীদ রক্ত দিয়েছিল, অসংখ্য মা বোন ইজ্জত হারিয়েছিল। এই অন্যায় অবিচারের পাকিস্তানের দুঃশাসন থেকে বেরিয়ে আসার জন্য একটি স্বাধীন সার্বভৌম দেশের প্রত্যয়ে বাংলাদেশের সবাই যুদ্ধ করেছিল। সেই প্রত্যয় এখনো পূরণ হয়নি, কারণ মানুষ আসলেই কোনো মৌলিক অধিকার ফিরে পায়নি। বর্তমান অবস্থা চরম ভয়াবহ, যেটা আপনারা আপনাদের বিশ্লেষণ থেকে এবং আমরা বর্তমান সময়গুলোতে দেখে থাকি, যেখানে কোনো ধরনের মূল্যবোধ নেই, যেখানে কোনো ধরনের মৌলিক অধিকারের কথাই নেই, আইনের শাসন নেই, যেখানে ভোটাধিকারের মতো কোনো পরিবেশ নেই, গণতান্ত্রিক চর্চা তো একেবারে শূন্যের কথা। আমরা চাই এই ধরনের সমস্ত পরিস্থিতির উন্নতি হোক, বাংলাদেশ বিশ্বের বুকে মানচিত্রের মধ্যে একটি সুন্দর, একটি সাবলীল রাষ্ট্র হিসেবে দাঁড়িয়ে থাকুক, সেটাই আমাদের কামনা। এতে করে আমরা যারা প্রবাসে থাকি, বাংলাদেশে থাকি, সবার মুখ উজ্জ্বল হবে এবং সবার মাথা সমুন্নত থাকবে। দর্শক শ্রোতা, এই ছিল আমাদের আজকের আয়োজন। আমি আবারও ধন্যবাদ দিতে চাই সাংবাদিক নেতা জনাব কাদের গনি চৌধুরী, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সম্মানিত সভাপতি, এবং ডক্টর হাসানাত এম হুসাইন MBA, যিনি লন্ডন বেজ একটি সংগঠনের নেতৃত্ব দিচ্ছেন, সেটা হলো যে ভয়েস ফর জাস্টিস, এবং প্রবাসীদের বিভিন্ন অধিকার নিয়ে কাজ করেন উনি, ভয়েস ফর জাস্টিসের কনভেনর। দুজনের প্রতি আবারও কৃতজ্ঞতা জানিয়ে আমরা আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। দর্শক শ্রোতা,
আপনাদের যদি আমাদের অনুষ্ঠান সম্পর্কিত কোনো প্রশ্ন বা মতামত জানাতে চান আমাদেরকে ইমেল করতে পারেন suprabhat.ce@gmail.com। আমাদের ফেসবুক পেজ সুপ্রভাত সিদ্দিককে আপনারা ফলো করতে পারেন। আমাদের ইউটিউব চ্যানেল সুপ্রভাত সিদ্দিককে সাবস্ক্রাইব করে আমাদের নিয়মিত আপডেটে আমাদের সাথে থাকবেন সেই কামনায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।